ওকে, আমরা তাপ রসায়নের লেকচার 19 শুরু করে দিচ্ছি। আমি একটু চেক করে নিই সবকিছু ওকে আছে কিনা। অল ওকে, শুরু করি। তো আমরা একদম এই চ্যাপ্টারের লাস্ট টপিকে আছি। এটা হচ্ছে তাপ রসায়ন, খুব সহজ একটা টপিক। আমি চাইলে একটা ক্লাসে শেষ করতে পারতাম, কিন্তু দরকার নেই। আমরা দুইটা ক্লাসে ভেঙে ভেঙে অনেকগুলো সিকিউও পড়বো। তো তাহলে তোমাদের জন্য বোর্ড পরীক্ষায় বা কলেজ পরীক্ষায় দেখবা ভালো মার্কস তোলাটা ইজি হবে। কেমন, আমরা একটু টাইম দিয়ে দুইটা ক্লাসে, ছোট ছোট দুইটা ক্লাসে এই টপিকটা শেষ করব। তো আমি যদি বলি তাপ রসায়ন আমাদের কি কি লাগবে একটু দেখো। তাপ রসায়ন, থার্মোকেমিস্ট্রি। প্রথমে আমাদের লাগবে হচ্ছে তাপ উৎপাদে এবং তাপহারী বিক্রিয়া কি। ইংলিশ ভার্সন যারা আছো, আমি কিন্তু টার্মগুলা তোমাকে ইংলিশে বলে দিব, ঠিক আছে? এক্সোথার্মিক, এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক রিঅ্যাকশন, তাপ উৎপাদী বিক্রিয়া। তোমাদের ভয় পাওয়ার কিছুই নেই, একদম সহজ একটা টপিক। কেমন, এখানে ম্যাথও আছে হচ্ছে মূলত দুই রকমের, জাস্ট দুই টাইপের ম্যাথ আছে। এগুলাই হচ্ছে তোমার সিকিউতে ঘুরে ফিরে আসে। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। বিক্রিয়া, এরপরে আমরা জানবো এনথালপি জিনিসটা কি। ঠিক আছে, আমরা মূল বইয়ের সাথে মিলিয়ে দেখবো আসলে মূল বইয়ে কি বলছে এনথালপি জিনিসটা কি। এরপর আমরা জানবো হচ্ছে বিভিন্ন ধরনের এনথালপি, ডিফারেন্ট টাইপস অফ এনথালপি। এনথালপি কেমন, এটা কিসে আসে? এমসিকিউতে আসে। এরপর আমরা জানবো হচ্ছে আজকে টাইপ টাইপ 1। ঠিক আছে, এর আগে আমরা কিছু এমসিকিউ জানবো। এমসিকিউ জানবো, এখানে আমরা একটা সিকিউও পড়বো যেটা প্রশমন তাপ থেকে আসে। দেখো এমসিকিউ। এরপরে আমরা আজকে করব হচ্ছে টাইপ 1 এর ম্যাথ। টাইপ 1 এর ম্যাথ, টাইপ 1 এর ম্যাথ করে আমরা সিকিউ সলভ করব। ঠিক আছে, টাইপ 1 এর ম্যাথ, এরপর আমরা কি করব? সিকিউ সলভ। তো কেমিস্ট্রির এই অংশটা, তাপ রসায়ন আমরা যেটাকে বলছি, এটা কিন্তু থার্মোডাইনামিক্স এর সাথে রিলেটেড। কেমন, তোমরা ফিজিক্স সেকেন্ড পেপারে খুব সম্ভব ফার্স্ট চ্যাপ্টারে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা অংশটা পাবে। এখনো যারা পড়েছো তো পড়েছো, না পড়লেও কোনো সমস্যা নেই। আমাদের এখানে এমন না যে আমরা থার্মোডাইনামিক্স নিয়ে খুব বেশি কথা বলে ফেলবো, এরকম কিছু না। আমাদের এটা বোঝার জন্য যে থার্মোডাইনামিক্স অনেক ভালো বোঝা লাগবে ব্যাপারটা তা না। ঠিক আছে, বাট বললাম এটা হচ্ছে এটার সাথে সম্পর্কিত। যেমন আমরা এনথালপি যে জিনিসটা পড়ি, এটা হচ্ছে পুরোপুরি একটা কি বলতো থার্মোডাইনামিক্স এর ফাংশন। তো তাপ উৎপাদী বিক্রিয়া কি, তাপহারী বিক্রিয়া কি। যখনই আমরা থার্মোডাইনামিক্স এর কথা আসে, ফিজিক্সও যখন দেখবা স্যাররা পড়াবে, তখন এখানে দুইটা কথা বলে। একটাকে বলি আমরা সিস্টেম। ধরো এখানে তুমি একটা অ্যাসিড দিয়েছো, কেমন, এর মধ্যে একটা তুমি কি দিয়েছো? অ্যাসিড দিয়েছো। এর মধ্যে তুমি একটা কি দিয়েছো? ক্ষার দিয়েছো। একদম ইজি, ক্ষার দিয়েছো। এই অংশটা যেটা নিয়ে তুমি আলোচনা করছো এটাকে বলা হচ্ছে সিস্টেম। কেমন, সিস্টেমের বাইরে যা যা আছে সবকিছুকে আমরা কি বলছি? সারাউন্ডিংস। যেমন ধরো, তাহলে এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের সিস্টেম আর সারাউন্ডিংস। দেখো, যেমন ধরো আমি এই বিকারের মধ্যে তোমার রিয়েকশন ঘটাচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড একটা প্রশমন বিক্রিয়া এখানে করব। তাহলে এটা হচ্ছে আমার সিস্টেম। এর বাইরে যা যা আছে আমি হচ্ছে সারাউন্ডিং, সবকিছুই হচ্ছে কি বলতো এই সাপেক্ষে সারাউন্ডিংস। মানে তুমি এইটুক নিয়ে আলোচনা করছো, এই এই পাত্রের মধ্যে যা ঘটছে এটাকে বলছি সিস্টেম। এর বাইরে যা আছে সবকিছুকে আমরা কি বলছি বলতো? সারাউন্ডিংস। যেমন এর বাইরে ধরো এই রিমোটটা আছে, এগুলো হচ্ছে সারাউন্ডিংস। আমি আছি, ঘড়ি আছে, সবকিছুই কি সারাউন্ডিংস। স্মার্ট বোর্ডটা আছে, এটাকে কি বলছি আমরা? সারাউন্ডিংস। কেমন, এটাকে খুব সম্ভব বাংলা করেছে পারিপার্শ্বিক। ঠিক আছে, সিস্টেম সাধারণত সিস্টেম শব্দটাই বাংলায় লিখে, মানে এটাই বহুল আসলে কি পরিচিত আর কি। এটার বাংলাটা আসলে দরকার নেই। সিস্টেম, সিস্টেমকে সিস্টেম বাংলা হয়তো করেছে, বাংলা একাডেমি করে নেই তা বলবো না, বইগুলোতে হয়তো পাবে।
ঠিক আছে, এটাকে বলা হয় সিস্টেম আর এটাকে বলা হয় সারাউন্ডিং। ফিজিক্সে যখন তোমরা পড়বে দেখবা সিস্টেম হচ্ছে আবার দেখবা তিন রকমের, একটা হচ্ছে ওপেন সিস্টেম, আর একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, আর একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। ফিজিক্সে পড়ার সময় পড়বা কেমন, ওপেন সিস্টেম, এরপর ক্লোজ সিস্টেম, এরপর হচ্ছে আইসোলেটেড সিস্টেম। ফিজিক্সের স্যাররা এটা খুব সুন্দরভাবে পড়াবে, দেখবে একটাতে হচ্ছে তোমার কি ভর শক্তি দুইটাই কি করতে পারবে, তোমার ট্রান্সফার হতে পারবে, আর একটাতে ভর পারবে না, এনার্জি পারবে। ঠিক আছে, আরেকটাতে দেখবা হচ্ছে ভর শক্তি কোনোটাই কি করতে পারছে না, এদিক থেকে বের হতেও পারছে না আবার আসতেও পারছে না। একটু দেখি কি বলছে একটু শুনি। আচ্ছা, ওকে, আমরা আমরা শুরু করি কেমন। হ্যালো হ্যালো হ্যালো। একটু দেখো তাপ উৎপাদী বিক্রিয়া কি বা তাপহারী বিক্রিয়া কি। তাপ উৎপাদী বিক্রিয়াই হচ্ছে সিস্টেম কি তাপ লাভ করছে তাপ উৎপাদী বিক্রিয়ায়, না। দেখো তাপ উৎপাদী বা তাপহারী যখন আমরা বলছি তখন কি হয় বলতো, সারাউন্ডিংস যেটাকে আমরা বলছি পারিপার্শ্বিক তাপ উৎপাদী বিক্রিয়া পারিপার্শ্বিক তাপ লাভ করে। এটাতে অনেকে ভুল ধারণা আছে, তাপ উৎপাদী মানে হচ্ছে এখানে ধরো একটা বিক্রিয়া কি হচ্ছে হচ্ছে এখানে তাপ উৎপন্ন হয়েছে যেটা কে লাভ করছে, সারাউন্ডিংস। তাপ তো এমন না যে আমরা জানি শক্তির নিত্যতা সূত্র অনুসারে তাপ তো হচ্ছে কি তোমার ধ্বংস হবে না, নতুন করে সৃষ্টি হবে না, এ হারাইছে, তাপ লাভ করছে সারাউন্ডিংস, তখন এটাকে আমরা বলছি তাপ উৎপাদী বিক্রিয়া। এবার দেখো তো তাপহারী বিক্রিয়া মানে কি, এর আরো এনার্জি দরকার হচ্ছে তখন ও সারাউন্ডিংস থেকে এনার্জিটা টেনে নিচ্ছে, এটাকে আমরা বলছি কি তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, এটাকে আমরা বলছি তাপহারী বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় সিস্টেম তাপ হারায় কিন্তু সারাউন্ডিংস তাপ লাভ করে তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। যে বিক্রিয়ায় সিস্টেম তাপ লাভ করে কিন্তু সারাউন্ডিংস তাপ হারায় তাকে বলা হয় কি বলতো, তাপহারী বিক্রিয়া। মানে তাপ উৎপাদী নাকি তাপহারী, এটা আমরা বলছি সারাউন্ডিংস, যেটার বাংলা আমি করে দিলাম কি পারিপার্শ্বিক। পারিপার্শ্বিক, তাহলে পারিপার্শ্বিক যদি তাপ হারায় তাহলে কি হবে, তাপহারী। সারাউন্ডিং যদি তাপ লাভ করে তাহলে কি হবে, তাপ উৎপাদী। তাপ উৎপাদী, তাপ হারালে তাপ হারিয়ে তাপ লাভ করলে কি হবে, তাপ তাপ উৎপাদী। এটা তাপ হারাই মানে হচ্ছে তাপটা লাভ করে কি এ, এটা তাপ লাভ করে মানে তাপ হারাই কি এটা। কিন্তু তুমি সংজ্ঞাটা দিবে যখন তখন হচ্ছে সারাউন্ডিংসটা মুখ্য। আচ্ছা, আমি মনে হয় এই অংশটা আবার রেকর্ড করা লাগবে, কারণ মাইকের আওয়াজ কন্টিনিউয়াসলি আসছে, বুঝছো। মাইকের আওয়াজ কন্টিনিউয়াসলি আসছে, সেজন্য মনে হয় আবার রেকর্ড করবে, নাকি করে ফেলবো বুঝতে পারছি না একসাথে। ওকে, ওকে, তাহলে একটু দেখো তো আমাদের বইয়ের পেজ নাম্বার 535, বলছে ভর ও শক্তির নিত্যতা সূত্র, এটা দিয়ে শুরু করেছে। তোমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইতে পড়েছো, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ ভরের নিত্যতা সূত্র মেনে চলে, কারণ বিক্রিয়ক অণুতে থাকা পরমাণুগুলা বিক্রিয়া পরিবেশ থেকে তাপ আদান প্রদান করে পুরাতন বন্ধন ভাঙে নতুন বন্ধন দ্বারা উৎপাদ তৈরি করে। কেমন, তাই না, পুরনো বন্ধন ভাঙে নতুন বন্ধন গঠিত হয়, বিক্রিয়কালে পরমাণুগুলা এগুলো কিছু দাগানোর নেই, স্থান পরিবর্তন করে থাকে মাত্র। এখন আমরা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে নিত্যতা সূত্রের সাথে শক্তির নিত্যতা সূত্র আলোচনা করব। তো রাসায়নিক বিক্রিয়া বা শক্তির যে পরিবর্তন ঘটে তা তাপগতিবিজ্ঞানের থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র দ্বারা প্রকাশ করা যায়। দেখো তো, শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে কিন্তু একে কখনো কি করা যায় না, সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তো তাপের শোষণ বা বর্জনের উপর ভিত্তি করে রাসায়নিক পরিবর্তনকে বা রাসায়নিক বিক্রিয়াকে আমরা কয় ভাগে ভাগ করছি, দুই ভাগে, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া।
ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের এই দুইটা গ্রাফ একটু লাগবে, একটু দেখো। ধরো আমি ওয়াই এক্সিস দিয়ে দিলাম আর এখানে হচ্ছে কি এক্স এক্সিস দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে কি এনথালপি। এখানে আমি একটা শব্দ দিচ্ছি আপাতত, বইয়ে দেখবে যেটা অভ্যন্তরীণ শক্তি দিয়ে এখানে বলেছে, একটু পরে এনথালপির ধারণা এনেছে, এটাকে আমরা এনথালপি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানেও কি হবে এনথালপি, এনথালপি। আর এদিকে হচ্ছে বিক্রিয়ার অগ্রগতি। এর মানে বিক্রিয়া তো থেমে থাকে না, ও হচ্ছে ধীরে ধীরে বিক্রিয়ক থেকে কিসে যায়, প্রোডাক্টে যায়। তাহলে এটাকে আমরা বলতে পারি প্রোগ্রেশন বা বিক্রিয়ার অগ্রগতি। এখানে দেখবা বইয়ের এই অংশে এখানে এক্স এক্সিসে কিছু দেয়নি, তাহলে এটাকে আমরা বলতে পারছি কি বিক্রিয়ার অগ্রগতি। পরীক্ষায় আসলে সবসময় স্যাররা দেখবা ওয়াই এক্সিস এক্স এক্সিস বিষয়টা দেখেন। ধরো এখানে বিক্রিয়ক আছে, এটা হচ্ছে বিক্রিয়কের শক্তি। তাহলে বিক্রিয়ক অপেক্ষা এখানে আমি দিলাম হচ্ছে উৎপাদ। বিক্রিয়ক একটা সময় কিসে পরিণত হয়েছে, একটা নির্দিষ্ট সময় পর ওর জীবনের বিভিন্ন ধাপ শেষে ও কিসে পরিণত হয়েছে, উৎপাদে পরিণত হয়েছে। তাহলে এটাকে আমি বলছি এইচ আর, এর মানে রিয়েক্টেন্টের এনথালপি। এটাকে আমি বলছি এইচপি। আশা করি আমার কথাবার্তা একদম স্পষ্ট আছে। ঠিক আছে, তাপ রসায়নটা দেখবা অনেকে পেঁচায় ফেলে, একদম ইজি, জাস্ট দুইটা টাইপের ম্যাথ করলে তোমার এখানে সিকিউ আটকানোর মতো কেউ নাই। আর এমসিকিউর জন্য যে বিভিন্ন ধরনের এনথালপি থেকে আসে। তাহলে এখানে দেখো তো এইচ আর এটাকে আমরা কি বলছি এইচপি। এটা হচ্ছে কি রিয়েক্ট্যান্ট, শুরুতে ছিল কি বিক্রিয়ক, বিক্রিয়ক একটা নির্দিষ্ট সময় পর কিসে পরিণত হয়েছে, উৎপাদে পরিণত হয়েছে। তাহলে এবার দেখো বিক্রিয়কে যা শক্তি আছে বা বিক্রিয়কে যে এনথালপি আছে, শক্তির চেয়ে আসলে এনথালপি শব্দটা বলাই ভালো, যে এনথালপি আছে উৎপাদের এনথালপির চেয়ে বেশি নাকি কম, বেশি। মানে বুঝো বিক্রিয়ক আমি এখানে দিয়েছি, উৎপন্ন হওয়ার পর এরা বিক্রিয়া করার পর আমরা দেখছি ওর শক্তি উৎপাদের শক্তি আরো বেড়ে গেছে। কেমনে বেড়ে গেছে, বিক্রিয়ক তো এমন না যে নতুন করে শক্তি সৃষ্টি করতে পারছে, তাই না, ওর এনার্জি আমরা দেখতে পাচ্ছি বেড়ে গেছে, এই ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এমন না যে তো ও কি করতে পারছে নতুন করে বিক্রিয় শক্তি তোমার সৃষ্টি করেছে, ব্যাপারটা তা না। তাহলে ও কি করেছে, সারাউন্ডিংস থেকে এই শক্তিটা নিছে। মানে বুঝছো বিক্রিয়কের যা শক্তি উৎপাদের শক্তি আরো বেড়ে গেছে দেখছি। তাহলে এই শক্তিটা ও কোথা থেকে তো নিয়েছে, কই থেকে নিয়েছে, সারাউন্ডিংস থেকে নিয়েছে। ঠিক আছে, তাহলে সারাউন্ডিংস কি করেছে, তাপ হারাইছে। সারাউন্ডিংস কি করছে, তাপ হারাবে। তাহলে এটা কি হবে, তাপহারী বিক্রিয়া। এবার দেখো বিক্রিয়ক যা ছিল ও শুরুতে এনার্জি ছিল বেশি, লাফালাফি করছিল বেশি, যখন উৎপাদ হয়েছে তখন ও কি হয়ে গেছে বলো তো, ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখো ঠান্ডা হয়ে গেছে মানে বুঝাচ্ছে ওর এনার্জি কি হয়ে গেছে, কমে গেছে। ওর এনার্জি বেশি ছিল যখন, রিয়েক্টেন্টের এনার্জি বেশি ছিল, প্রোডাক্টের এনার্জি কি হয়ে গেছে, কমে গেছে, নিচে নেমে গেছে, মানে জীবন অবনতি হয়েছে। এর মানে কি হয়ে গেছে বলো তো, শক্তি কমে গেছে। ওর শক্তি যখন কমে গেছে, কমে কই গেছে, বিক্রিয়ক যা শক্তি ছিল যখন উৎপাদ হয়েছে শক্তি কমে গেছে, এর ভিতরে শক্তি কমে গেছে, তাহলে শক্তিটা কই গেছে, চারপাশে ছড়াই পড়ছে। চারপাশে ছড়াই পড়ছে, এর মানে এই শক্তিটা কই হয়েছে গেছে বলতো, চারপাশে ছড়াই পড়ছে। তাহলে এটা কি হয়েছে, সারাউন্ডিংসে যাবে। তাহলে এখানে কি করবে, সারাউন্ডিংস তাপ লাভ করবে। অনেকে জিনিসটা বুঝে না, এই যে দেখো তাহলে তাপটা হারাইছে কে, একজন হারাইছে বলেই তো, তুমি কোনো কিছু খরচ করতেছো বলেই তো আরেকজনের কাছে টাকাটা যাচ্ছে। তুমি ধরো একটা দামি মোবাইল কিনতে গেলা, তোমার কাছ থেকে টাকাটা গেছে, আরেকজন লাভ করছে, তাই না। এমন না যে তো টাকা নতুন করে তুমি সৃষ্টি করছো বা ধ্বংস করছো, ব্যাপারটা তা না। ঠিক সেম হচ্ছে এখানে কি হয়েছে বলতো, এ তাপ হারাইছে, এ তাপ হারাইছে, সারাউন্ডিংস তাপ লাভ করেছে। তাহলে তোমাকে বলবে হচ্ছে তাপ নিচের কোনটি, এমসিকিউতে দিয়ে দিবে নিচের কোনটি তাপ উৎপাদী বা তাপহারী বিক্রিয়া। তাহলে হচ্ছে যদি তাপ হারিয়ে দেয় এটা হচ্ছে কি তাপহারী বিক্রিয়া, যদি তাপ উৎপাদী দেয় তাহলে দেখো তো প্রোডাক্টের পরিমাণটা কি আছে, এনথালপিটা কম আছে, তোমাকে গ্রাফ দেখে চিহ্নিত করা লাগবে। অথবা বলবে হচ্ছে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার জন্য গ্রাফ দেখাও। তাহলে এটা হচ্ছে এনথালপি বনাম বিক্রিয়ার অগ্রগতি, এনথালপি বনাম বিক্রিয়ার কি অগ্রগতি। তাহলে এটা কি বিক্রিয়া, আমার তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। কেমন, এটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তোমাদের অনেকগুলো এক্সাম হয়েছে, আবার তার প্রশ্নের উপর আরেকটা এক্সাম হবে। তো যারা পরে ক্লাসগুলো করেছো সমস্যা নেই, এক্সামগুলো যে কোনো সময় তুমি রিটেক দিতে পারবা। ঠিক আছে, লিঙ্ক যদি না পাও জাস্ট কমেন্টে জানাবা। তাহলে এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, এর মানে কি এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, এর মানে হচ্ছে কি বলতো এক্সোথার্মিক রিঅ্যাকশন।
এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে এবার দেখো তো ড্যালিশ নামে যে টার্মটা আছে, ড্যালিশটাকে আমরা এই ক্ষেত্রে ডিফাইন করি কেমনে? আমরা ছোটবেলায় 9-10-এও পড়েছি, এইচপি মাইনাস এইচআর, এইচপি মাইনাস এইচআর। ঠিক আছে, এবার দেখো প্রোডাক্টের এনার্জি কি বেশি, প্রোডাক্টের এনার্জি বা এনথালপি কি বেশি, তাহলে এই মানটা এই ক্ষেত্রে কি আসবে? পজিটিভ আসবে। আমরা বলি না তাপ হারি বিক্রিয়ার জন্য ড্যালিশ কি হয়? পজিটিভ। এবার দেখো ড্যালিশ সমান আমরা কি বলছি, ড্যালিশকে আমরা ডিফাইন করি এভাবে, এইচপি মাইনাস এর মানে পরিবর্তনটাকে এইচআর, তাই না? আমরা পরিবর্তন বলি কি, আমার কাছে ধরো শুরুতেই এত টাকা ছিল, 1 লাখ টাকা ছিল, কেমন, এখন আমার কাছে আছে 10,000 টাকা, তাহলে পরিবর্তন কি হয়েছে? 10,000 মাইনাস এত। আমরা শুরুতে বলি না ওই যে কোন একটা বিক্রিয়ার শুরুতে এ আছে, সময়ের সাথে সাথে এক্স চলে গেল, তাহলে ও এখন আছে কি এ মাইনাস এক্স, তাহলে জীবনে পরিবর্তন কি এ মাইনাস এক্স মাইনাস কি এ। ঠিক আছে, তো এখানে আমরা কি বলছি, প্রোডাক্টের প্রোডাক্টের পরিমাণটা কি, এইচপি মাইনাস এইচআর, প্রোডাক্টের এনথালপি মাইনাস রিঅ্যাক্ট্যান্টের এনথালপি। এইচপি কি বেশি না কম? কম। এইচপি কি বেশি নাকি কম? কম। তাহলে এটা কি হবে? নেগেটিভ হবে। মানে বুঝছো, এটা হচ্ছে বড়, তাহলে এইচপি হচ্ছে ছোট, এইচপি ছোট, এইচপি মাইনাস এইচআর, তাহলে এটা কি হবে? নেগেটিভ হবে। ঠিক আছে, এটা যদি 20 হয়, এটা ধরো 10, তাহলে 10 মাইনাস 20, তাহলে কি আসবে? -10 আসবে। মানে বুঝছো মনে হয় বিষয়টা। ঠিক আছে, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে কি তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া তাপ লাভ করছে কে? সারাউন্ডিংস। তাপ হারি বিক্রিয়া তাপ হারাচ্ছে কে? সারাউন্ডিংস। সিস্টেম চিন্তা করলে কিন্তু উল্টা। তোকে যদি কেউ কখনো কোয়েশ্চেন করে, এখন পর্যন্ত করে নাই, তাপ উৎপাদী বিক্রিয়া সিস্টেম কি হয়? সিস্টেম ড্যাশ, তাপ লাভ করবে, তাপ হারাবে, উভয়টি কোনোটিই নয়। তাহলে সিস্টেম কি করবে? তাপ হারাবে। তাপ লাভ করবে কে? সারাউন্ডিংস, তাপ উৎপাদী বিক্রিয়ায়। আশা করি এই কনসেপ্টটা বুঝতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই কনসেপ্টটা বুঝতে এখানে অভ্যন্তরীণ শক্তি যে দিয়েছে, আমরা কি লিখেছি বলতো? এনথালপি। আর এদিকে কিছু দেয়নি, এদিকে হচ্ছে বিক্রিয়ার অগ্রগতি। ঠিক আছে, তাহলে বিক্রিয়ক আমরা যেভাবে দেখিয়েছি ওইভাবে দেখানোই ভালো। এটা হচ্ছে বিক্রিয়ক, আর উৎপাদেরটা কি হয়ে গেছে? কমে গেছে। কমে গেছে মানে হচ্ছে, তাহলে বাড়তি শক্তিটা কি হবে? চারপাশে ছড়াই পড়বে। তাহলে এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে দেখো এটা হচ্ছে বিক্রিয়ক, উৎপাদের আরো শক্তি লাগছে, তাহলে এই শক্তিটা ও কই থেকে নিছে? সারাউন্ডিংস থেকে। তাহলে সারাউন্ডিংস কি হবে? তাপ হারাবে। তাহলে এটা কি হবে বলতো? একটা তাপ হারি বিক্রিয়া। তো এবার দেখো তো, আমরা একটা টার্ম একটু পড়ি, এটাকে বলা হয় এনথালপি। এনথালপি, সবাই আগে লিখো এনথালপি। আমরা এইমাত্র একটা শব্দ শিখেছি না, এটাকে বলা হয় থার্মোডাইনামিক্সের একটা ফাংশন। সবাই আগে লিখো এনথালপি জিনিসটা কি। এনথালপি, স্থির চাপে কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এর সাথে সিস্টেমের চাপ ও আয়তনের গুণফল যোগ করলে যে শক্তি, যে মোট শক্তি পাওয়া যায় তাকে সিস্টেমের এনথালপি বা ধৃত তাপ বলে। তাহলে আমরা যে এনথালপি শব্দটা লিখেছি, এটা সবাই একটু লিখো, এনথালপি। আমিও তোমাদের জন্য কষ্ট করে লিখি যাতে তোমাদের লিখতে ইচ্ছে হয়। এনথালপি কি? এনথালপি কি? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট স্যার খুঁজবে যেটা, এটা হচ্ছে স্থির চাপে কথাটা বলেছো কিনা। স্থির চাপে, ঠিক আছে, কোন সিস্টেমের, ঠিক আছে, কোন সিস্টেমের, এর মানে আমরা রাসায়নিক সিস্টেমের কথা বলছি আর কি, কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে শক্তির সাথে চাপ এবং আয়তনের গুণফল করলে যে মোট শক্তি পাওয়া যায়, পাওয়া যায় এনথালপি বলে। তাহলে এইচ সমান আমরা কি লিখছি? ইউ প্লাস পিভি। একটু সবাই মুখে বলো, এইচ সমান কি হবে? ইউ প্লাস পিভি। তাহলে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলতো? স্থির চাপে ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তির সাথে চাপ এবং আয়তনের গুণফল যোগ করলে যে মোট শক্তি পাওয়া যায়, এর মানে এনথালপি যেটা বলছে এটা একটা কি শক্তি, এটার এককও শক্তির একক, এটার এককও শক্তির একক, পিভি এর এককও শক্তির একক, বুঝো নাই? এটার একক কি? শক্তির একক কিলোজুল বা জুল, এটার এককও কি? কিলোজুল পার জুল, এটার হচ্ছে কিলোজুল বা জুল।
তো আমরা পার মোলে হিসেব করলে এটাকে আমরা কি লিখি, পার মোল। ঠিক আছে, জুল পার মোল, কিলোজুল পার মোল, সাধারণত কিলোজুল পার মোলটা বেশি ইউজ হয়। তাহলে এর মধ্যে এইচ জিনিসটা কি, এনথালপি। ইউটা কি বলতো, অভ্যন্তরীণ। পি হচ্ছে কি চাপ, কেমন চাপ, স্থির চাপ। ভি হচ্ছে কি বলতো, আয়তন। স্থির চাপ এই জিনিসটা কি, আগে এটুকু একটু লিখো, তাহলে সবাই পারবা তো। এনথালপি জিজ্ঞেস করলে অনেকে হচ্ছে এটা ওইটা করতে থাকে। একটা শব্দ এনথালপি আর একটা শব্দ এন্ট্রপি। ফিজিক্সে তোমরা জোর গলায় পড়বা হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি দিয়ে বুঝাই হচ্ছে, সবাই একটু কমেন্টে জানাবা, ডিসঅর্ডারনেস বা বিশৃঙ্খলা। আমি জানি না আমি কি একটু জোরে কথা বলছিলাম, মানে দ্রুত কথা বলছিলাম। আশা করি ওই সব কিছুই ঠিক আছে, তাই না? আশা করি অল ওকে, ঠিক আছে। তো এন্ট্রপি দিয়ে বোঝায় হচ্ছে কোন একটা সিস্টেমে বিশৃঙ্খলা। যেমন এখানে যদি বরফ থাকে এই সিস্টেমে, এটার মধ্যে বিশৃঙ্খলা একরকম। পানি হয়ে গেলে বিশৃঙ্খলা বাড়বে, এর মধ্যে যদি বাষ্প হয়ে যায় তাহলে বিশৃঙ্খলা আরো বাড়বে। এন্ট্রপি মানে বুঝে হচ্ছে বিশৃঙ্খলা, ছোটাছুটি, ঠিক আছে। সাজানো একটা জিনিস কি হয়ে যাওয়া, এদিক সেদিক করা, বিক্ষিপ্ত হওয়া। তাহলে এবার দেখো তো, স্থির চাপে, তোমরা এই সংখ্যাটা অবশ্যই মনে রাখবে, স্থির চাপে কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে চাপ এবং আয়তনের গুণফল যোগ করলে যে মোট শক্তি পাওয়া যায় তাকে বলা হয় কি বলতো, এনথালপি। তাকে এনথালপি বলে। এইচ ইকুয়াল ইউ প্লাস পিভি। তাহলে আমরা শিখেছি কি বলতো, এইচ ইকুয়াল ইউ প্লাস পিভি। এবার বলো, আমরা যেটা শিখছি এটা ঠিক না ভুল? আমরা যেটা শিখছি এটা কি ঠিক না ভুল? দেখো আমাদের বইয়েও এটা লেখা আছে, যেটা এইচ ইকুয়াল ইউ প্লাস পিভি। পি হচ্ছে সিস্টেমের চাপ, ভি হচ্ছে আয়তন, ইউ হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি। কেমন, এইচ কে বলা হচ্ছে কি এনথালপি। ঠিক আছে, এনথালপিকে বলছে একটি তাপগতীয় অপেক্ষক। তাপগতীয় অপেক্ষক মানে থার্মোডাইনামিক্সের একটা ফাংশন। এটা কিসে ইউজ হয়, থার্মোডাইনামিক্স একটা সাবজেক্টই বিষয়, বুঝতে পারছো? যেমন আমার হচ্ছে থার্মোডাইনামিক্স পড়া লাগছে, আমি যখন বুয়েটে ছিলাম থার্মোডাইনামিক্স নিয়ে বেশ অনেক পড়ালেখা করা লাগছে 2 টার্ম জুড়ে, বুঝছো? এটা ইঞ্জিনিয়ারদের জন্য একদম মাস্ট। তো এর মান বস্তুর ভৌত অবস্থা ও তাপমাত্রা ও চাপের মানের উপর নির্ভর করে, ধারা বা পথ, কিন্তু মান পরিবর্তনের ধারা বা পথের উপর নির্ভর করে না। এখানে একটা লাইন বলেছে, কিন্তু এর মান পরিবর্তনের ধারা বা পথের উপর নির্ভর করে না। এর মানে ধরো তুমি আজকে ক্লাসটা করছো, তুমি এক অবস্থায় স্টুডেন্ট, তুমি আগামী 3 বছর পর অনেক কোনো একটা জায়গায় চলে গেলা, বড় জায়গায়ও যেতে পারো বা ভিন্ন একটা জায়গায় ধরো তুমি চলে গেলা, তুমি ভিন্ন। তো জীবনে যে পরিবর্তন হয়েছে, এটার জন্য বলছে আজকের অবস্থা এবং ওই সময়ের অবস্থা মাপবে। তুমি যে কত কষ্ট করছো বা এই করছো, বিভিন্ন কিছু পাইছো জীবনে, এইগুলা মাপবে না। এর মানে হচ্ছে, বুঝো নাই, এর মানে হচ্ছে ধরো আমি কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড বানাবো, এটাকে স্টেপে করতে পারি। অথবা আমি কি করতে পারি, এর থেকে সিও করতে পারি, সিও করে এরপর কি করতে পারি, এর সাথে আবার বিক্রিয়া দিয়ে কার্বন ডাইঅক্সাইড। আমি এক স্টেপে আসছি নাকি একাধিক স্টেপে আসছি এটা বিষয় না, বিষয় হচ্ছে আমার ইনিশিয়াল এবং ফাইনাল স্টেপ সেম আছে কিনা। অর্থাৎ আমি যদি চট্টগ্রামে, এখন আছি চট্টগ্রামে, এখান থেকে ঢাকা যেতে যাই, তাহলে আমি হচ্ছে কি হতে পারি, গাড়ি নিয়ে চলে যেতে পারি, ট্রেনে যেতে পারি, ফ্লাইটে যেতে পারি। বিষয় বুঝছো? বলছে আমি কোন পথে গেছি তার উপর কি করে না বলতো, এনথালপি জিনিসটা নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় গেছি। সেজন্য বলছে এটা মান পরিবর্তনের ধারা বা পথের উপর নির্ভর করে না। তোমাকে যদি জিজ্ঞেস করে এনথালপি কি পথের উপর নির্ভর করে, না, এটা পাথ ফাংশন না, এটা পাথ ফাংশন না, এটাকে বলা হয় অবস্থা নির্ভর রাশি, এর মানে স্টেট ফাংশন। এখানে একটা ইম্পর্টেন্ট কথা লিখে রাখবা, এটা হচ্ছে এনথালপি এনথালপি হলো স্টেট ফাংশন। স্টেট ফাংশন মানে হচ্ছে অবস্থা নির্ভর, নট পাথ ফাংশন। কেমন, আমি ছোট ছোট অনেকগুলো পয়েন্ট বলছি, দেখবা তাড়াহুড়া করে পড়তে গেলে অনেকে এগুলো মিস করে যায়। বইয়ে আছে, এখন বলতে পারো হচ্ছে মানে খুব বেসিকের একটা বিষয়। ঠিক আছে, ছোট যে কোনো সময় ভাইভাতে বা এমসিকিউতে জিজ্ঞেস করে বসবে বা অ্যাডমিশনে জিজ্ঞেস করে বসবে। এর মানে কি, পথের উপর নির্ভর করে না, নট পাথ ফাংশন, পথের উপর নির্ভর করে না। এটা হচ্ছে স্টেট ফাংশন, এর মানে হচ্ছে অবস্থা নির্ভর রাশি। ঠিক আছে, অবস্থা নির্ভর রাশি, এটা পথের উপর নির্ভর করে না, এটা অবস্থার উপর নির্ভর করে।
আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমি কি ঠিক লিখছি না ভুল, যেটা বলতে চেয়েছি আমি কি ঠিক লিখছি না ভুল, আমি কি ঠিক লিখছি না ভুল, এইচ ইকুয়াল ইউ প্লাস পিবি, এটা হচ্ছে ভুল। কেমন, এটা হচ্ছে ভুল। এটা প্রকৃতপক্ষে হবে হচ্ছে ডেল এইচ ইকুয়াল ডেল ইউ প্লাস পি ডেল ভি। প্রকৃতপক্ষে হবে কি বলতো, ডেল এইচ ইকুয়াল ডেল ইউ প্লাস পি ডেল ভি। এর কারণ এনথালপি কখনো মাপা যায় না, মানে বুঝছো। ধরো আমি একটা বলি হচ্ছে একটা স্টুডেন্ট ভালো, ভালো বলতে কত ভালো এটা কিন্তু মাপা যায় না। আমরা বলি হচ্ছে পরীক্ষা 100 নম্বরে ও 100 পেয়েছে সেজন্য একটা মাপকাঠি, বা অমুকের সাপেক্ষে ও ভালো। আমরা যদি বলি হচ্ছে কোনো মানুষ হচ্ছে কি দানশীল, প্রচুর দান করে, ও কতটুক দানশীল এটার কিন্তু কোনো কি নেই, মেজারমেন্ট নেই। আমরা বলি হচ্ছে অমুকের চেয়ে ও কি বেশি দানশীল, বা অমুকের চেয়ে ও কি কিপটা, এমনি বলি। ঠিক সেম এনথালপি মাপা যায় না, আমরা মাপি হচ্ছে পরিবর্তন। যেমন আমি এই অবস্থায় আছে, একটু পরে আমি ধরো এনার্জি কি হয়ে গেলাম, বেশি হয়ে গেলাম, তাহলে এই সময়ে পরিবর্তনটা হচ্ছে কি মাপবো আমরা। বা এনার্জি বেশি আছে, একটু পরে এনার্জি কমে গেল, আমরা মাপি হচ্ছে পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তি আমরা ঠিক সেম কি মাপি, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি কতটুকু আছে আমরা তা মাপি না, আমরা মাপি হচ্ছে ধরো এই প্রসেসে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হয়েছে। এরপর আমরা মাপি হচ্ছে আয়তনের পরিবর্তন। কেমন, তো এখন বলতে পারো পি তে কেন ডেল দেননি আপনি, কারণ পি তো স্থির চাপ, পি এর তো পরিবর্তন হচ্ছে না। যেমন এই এক্সাম্পলটা সব টিচার দেখবা দিবে, এটা হচ্ছে কোনো একটা গ্যাস, এর মধ্যে আছে হচ্ছে উপরে আছে হচ্ছে তোমার কি বলতো বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে গ্যাসটা যখন এক্সপান্ড করছে তুমি তো চাপ বাড়াচ্ছ না, এটা অটোমেটিক কি হয়ে যাবে, স্লাইড করে উপরে উঠে যাবে। চাপ কি স্থির ছিল, চাপ কি ছিল স্থির, কিন্তু আয়তন কি হয়েছে, পরিবর্তন হয়েছে। এখন আমরা যদি বিক্রিয়ার ক্ষেত্রে এটা বলতে চাই তাহলে এটা বলতে পারবা আমরা আসলে এইচ মাপি না, আমরা কি মাপি ডেল এইচ, আমরা আসলে অভ্যন্তরীণ শক্তি মাপি না, আমরা মাপি শক্তির পরিবর্তন। এরপর এখানে কি পি ডেল ভি, পি ডেল ভি। এই ইকুয়েশনটাকে আমি আর একটু টেনে লিখি, কারণ কোনো কোনো স্যার দেখবে এরকম দিয়ে দিবে। তাহলে ডেল এইচ ডেল ইউ প্লাস হচ্ছে কি বলতো পিভি সমান আমরা কি জানি এনআরটি, তাহলে ডেল এন আরটি, আর কনস্ট্যান্ট টি কনস্ট্যান্ট, তাহলে ডেল এন। ঠিক আছে, ডেল এইচ ইকুয়াল ডেল ইউ প্লাস কি বলতো ডেল এন আরটি। তো আমরা যেটা বলছি এটা হচ্ছে স্থির চাপে, একটু বুঝছো সবাই, আমরা যেটা বলছি এগুলো হচ্ছে কিসে বলতো স্থির চাপে। স্থির আয়তন হয়ে গেলে এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সাধারণত ম্যাক্সিমাম বিক্রিয়ায় হয় কিসে, স্থির চাপে। স্থির আয়তনও প্রক্রিয়া আছে, স্থির চাপেও আছে, ম্যাক্সিমাম রিঅ্যাকশন সাধারণত স্থির চাপে হয়। ঠিক আছে, তো স্থির আয়তনে সাধারণত ইনকনভেনিয়েন্ট স্থির আয়তনের প্রসেস চিন্তা করা, মানে বিক্রিয়ার ক্ষেত্রে। যেমন আমরা ধরো করছি কি, ধরো এখানে পানি আছে, এখানে আমি পানি লিখলাম, কিন্তু এটা লিখলাম হচ্ছে কি বরফ, এটা লিখলাম হচ্ছে তরল পানি। এই বিক্রিয়ায় ডেলএইচ এর পরিবর্তন প্রমাণ অবস্থা, নট দিয়ে বুঝাচ্ছি প্রমাণ অবস্থা, উপরে যে ছোট করে একটা ফুটা দিয়েছি এর মানে বুঝাচ্ছে 1 এটিএম চাপে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, ধরো জিনিসটা হচ্ছে এইরকম। ঠিক আছে, যদি প্রমাণ অবস্থার আমি এনথালপিটা হিসেব করি 6 কিলো জুল পার মোল। এরপর দেখো তো লিকুইড, এখান থেকে আমি ধরো কি করে ফেললাম, গ্যাস হলো, ডেলএইচ কি হবে 44 কিলো জুল পার মোল। তোমরা বলো এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া, আমি কি ঠিক লিখছি না ভুল, এটা তাপহারী বিক্রিয়া, ঠিক লিখছি না ভুল। দেখো বরফ ছিল, এটা হচ্ছে সিস্টেম, বরফ আছে, এখান থেকে পানি হতে ও কি লাগবে, তাপ লাগবে, ওর তাপ লাগবে। তাহলে তাপ হারাবে কে, সারাউন্ডিংস, সারাউন্ডিংস তাপ হারাবে বলে আমরা এটাকে বলছি তাপহারী বিক্রিয়া। পানি থেকে বাষ্প হতে গেলে আমার সিস্টেমে কি লাগবে, তাপ লাগবে, ওর আরো এনার্জি দরকার, পানিকে আর না হয় শুধু শুধু বাষ্প হবে হবে না, তাহলে ওর আরো কি দরকার, তাপ দরকার। তাহলে বাষ্প হওয়ার জন্য তাপ লাগছে কত, 44 কিলোজুল পার মোল। ঠিক আছে, এটা হচ্ছে কি বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, কারণ সিস্টেমের তাপ লাগছে, সিস্টেম তাপ দরকার, তাহলে তাপটা নিবে কই থেকে, সারাউন্ডিংস থেকে, সেই জন্য সারাউন্ডিংস তাপ হারাবে, তাই এটাকে আমরা বলছি তাপহারী বিক্রিয়া। আশা করি এইটুক বুঝতে পারছো। তাহলে আমি এটা বলছি কি তাপহারী বিক্রিয়ার এক্সাম্পল, তোমাদেরকে যদি বলি তাপ উৎপাদী বিক্রিয়ার এক্সাম্পল কি হবে, তাহলে কি করবা বলো তো, সেম জিনিস, সেম জিনিস যদি বুদ্ধি থাকে আমরা কি করে ফেলতে পারি, এমনি তো অনেক এক্সাম্পল আনতে পারি, যেমন কার্বনের দহন, মিথেনের দহন, এগুলো আনতে পারি। এর সবচেয়ে সহজ কাজ কি বলতো, এটা তাহলে লিকুইড থেকে, লিকুইড থেকে যদি সলিড হয় তখন এটা হয়ে যাবে মাইনাস। কেবল লিকুইড থেকে যদি সলিড হয় মানে বিক্রিয়াটা উল্টে দিলাম, এটা যদি গ্যাস থেকে লিকুইড হয়
এর শক্তি বেশি ছিল, এর শক্তি এখন কমে গেছে, কমে গেছে মানে বাকিটা কই হয়েছে, চারপাশে ছড়াই পড়ছে। ঠিক আছে, বাকিটা কি হয়েছে, চারপাশে ছড়িয়ে পড়ছে। আশা করি বুঝতে পারছো। একটু দেখো, বলছে কি এনথালপি একটি তাপগতীয় অপেক্ষক বা অবস্থা নির্ভর রাশি। এর মানে বস্তুর ভৌত অবস্থা তাপমাত্রা চাপের উপর নির্ভর করে, অবস্থার উপর নির্ভর করে, পরিবর্তনের ধারার উপর। প্রকৃতপক্ষে কোনো রাসায়নিক বিক্রিয়ার তাপ পরিবর্তনকে ড্যালেজ দ্বারা প্রকাশ করা হয়। যদি তাপ শোষণকালে, ওই কথাগুলাই বলেছে, বস্তুর আয়তনের পরিবর্তন না ঘটে, তাহলে ডেল ভি টার্মটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, পি ডেল ভি। তখন ডেল এইচ ইকুয়াল কি হবে, অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তির সমান। কঠিন বস্তুর বেলায় তাপমাত্রা বৃদ্ধি করলে ডেল ভি এর মান খুব বেশি পরিবর্তন হয় না, মান প্রায় সমান ধরা হয়। প্রকৃতপক্ষে কোনো বিক্রিয়ায় তাপ উৎপন্ন হলে ডেল এইচ কি হয়, ঋণাত্মক, তাপ শোষিত হলে ডেল এইচ ধনাত্মক হয়। এখন দেখো এখানে আমরা যে একটা অভ্যন্তরীণ শক্তি পড়েছি, অভ্যন্তরীণ শক্তি নিয়ে বইয়ের এই জায়গায় বলা আছে। পেজ নাম্বার দেখো 353 তে অভ্যন্তরীণ শক্তি, এটা একদম নতুন বই 27 ব্যাচের জন্য। এটা আগে শর্ট সিলেবাসে ছিল না, 25 ব্যাচ পর্যন্ত এটা পড়ে নাই, ঠিক আছে। তো 26 ব্যাচ 27 ব্যাচের জন্য এই টপিকটা আছে, অভ্যন্তরীণ শক্তি। তোমাকে যদি জিজ্ঞেস করো অভ্যন্তরীণ শক্তি জিনিসটা কি, এনথালপি জিজ্ঞেস করলে কি বলবা, স্থির চাপে, স্যার দেখবে স্থির চাপে কোন সিস্টেমের এবং চাপ এবং আয়তনের গুণফলকে তোমার কি বলা হচ্ছে, এনথালপি বা ধৃততাপ। স্থির চাপ কেন, এটা যখন হচ্ছে চাপ কি আছে স্থির, যখন পানি বরফ থেকে বাষ্পে হচ্ছে, তরল হচ্ছে, বা তরল থেকে যখন গ্যাস হচ্ছে, চাপ কিন্তু এই সময় কি আছে, স্থির আছে। ঠিক আছে, এই প্রসেসটা কি স্থির চাপের। তাহলে বলছে সব বস্তুকণার মধ্যে স্থিতিশক্তি আর গতিশক্তি রূপে শক্তি সঞ্চিত থাকে। বস্তুকণার মোট স্থিতিশক্তি ও গতিশক্তিকে সিস্টেমের বা বস্তুর অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি বলে। এ কি ই দিয়েও লিখেছে, আবার কি দিয়ে লিখেছে বলতো, ইউ দিয়েও লিখেছে। ঠিক আছে, আমরা সাধারণত ইউ দিয়ে লিখছি আমরা লিখার সময়। বস্তুতে অণু, পরমাণু, আয়ন প্রভৃতি একে অপরের সাপেক্ষে যে অবস্থান গ্রহণ করে তার উপর ওই বস্তুর অভ্যন্তরীণ স্থিতিশক্তি নির্ভর করে। মূলত স্থিতিশক্তিটা নির্ভর করে হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াস আকর্ষণ, এরপর হচ্ছে কি ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ, ঠিক আছে, বিকর্ষণ বিকর্ষণ, আর এটা হচ্ছে আকর্ষণ। আবার নিউক্লিয়াস নিউক্লিয়াস বিকর্ষণ, এগুলার উপর স্থিতিশক্তিটা নির্ভর করে, যে অবস্থান গ্রহণ করে তার উপর বলছে ওই বস্তুর স্থিতিশক্তি নির্ভর করে। বন্ধন ভাঙা ও বন্ধনকরণ প্রক্রিয়া স্থিতিশক্তির কি ঘটে, পরিবর্তন ঘটে। গতিশক্তিটা কই থেকে আসে, অণু, পরমাণু, আয়ন প্রভৃতি বিভিন্ন কণার কি আছে, কম্পন আছে, ঘূর্ণন আছে, স্থানান্তর গতির উপর বস্তুর অভ্যন্তরীণ গতিশক্তি নির্ভর করে। তাহলে অভ্যন্তরীণ শক্তিতে কি আছে, গতিশক্তি আছে, স্থিতিশক্তি আছে। ঠিক আছে, বন্ধন ভাঙা করা এগুলো হচ্ছে স্থিতিশক্তি, কম্পন, ঘূর্ণন, স্থানান্তর এগুলো হচ্ছে তোমার কি বলতো, গতিশক্তি। তো এখানে এই কথাটা বলছে কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তির প্রকৃত মান কখনো মাপা যায় না, তবে বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে ডেলি মাপা যায়, মানে অভ্যন্তরীণ শক্তি মাপা যায়, মাপা যায় না, প্রকাশ করা হয় ইপি, মানে প্রোডাক্ট মাইনাস কি রিয়েক্ট্যান্ট। তা আশা করি বুঝতে পারছো। এইগুলো আমি জাস্ট একটু বলে দিচ্ছি, এগুলো আছে থার্মোডাইনামিক্সের সূত্র থেকে। কিউপি সমান কি, আমরা যেটাকে বলছি কিউপি সমান কি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস ডেল বি। ডেল ই মানে কি, ডেল ইউ। ঠিক আছে, এটাই হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এই কিউপিটাকে, স্থির চাপে যে তাপটা, এটাকে আমরা বলছি কি, ডেল এইচ। ঠিক আছে, এই কিউপিটাকে আমরা বলছি কি বলতো, ডেল এইচ। সেজন্য এই কিউপি দেখলে ভয়ের কিছু নেই, এই কিউপিটাকে আমরা বলছি কি বলতো, ডেল এইচ। কিউপি কেন বলছে, কারণ হচ্ছে স্থির চাপ, স্থির আয়তন যদি হয়ে যেত, এটা কি হয়ে যেত, জিরো হয়ে যেত। ঠিক আছে, বলছে উল্লেখ্য গ্রিক শব্দ এনথালপি থেকে, অর্থাৎ টু ওয়ামিন থেকে এনথালপি শব্দের উৎপত্তি। এনথালপিকে ধৃততাপ বলা হয়। তাহলে কিউপি যেটা অনেক সময় দেখবা হচ্ছে একটু নিচের কোনটি সঠিক দিয়ে রোমান একে ধরো দিয়ে দিল, কিউপি সমান ডেল ই প্লাস পি ডেল বি, এরপর কি ডেল এইচ সমান ডেল ই প্লাস পি ডেল বি। ঠিক আছে, এইভাবে করে দিয়ে দিল, তাহলে এটাও সঠিক এটাও সঠিক। কিউপি মানেই হচ্ছে কি, ডেল এইচ। স্থির চাপে যে তাপটা, এটাকে আমরা বলছি কি, ডেল এইচ। ঠিক আছে, এই যে দেখো মোট শক্তি, তাকে এনথালপি বা ধৃততাপ বলে। আশা করি এটুকু বুঝতে পারছো। এবার এই পয়েন্টটা আমাদের লাগবে, ডিফারেন্ট টাইপস অফ এনথালপি অর হিট চেঞ্জ, বিভিন্ন প্রকার তাপীয় বা এনথালপির পরিবর্তন, এটা আমাদের লাগবে এমসিকিউর জন্য। ঠিক আছে, এরপরে এখানে প্রশমন তাপে এসে সিকিউর কোয়েশ্চেন আছে। আশা করি এটুকু বুঝতে পারছো। কেমন, আশা করি এটুকু বুঝতে পারছো। আমি একটু দেখি সব ওকে আছে কিনা। হ্যালো, ওকে আছে কিনা, অল ওকে। তাহলে এবার দেখো তো বিক্রিয়া তাপ, কোন বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ মতে বিক্রিয়ক সমূহের সংখ্যা আনুপাতিক মোলপর সম্পূর্ণরূপে বিক্রিয়ার ফলে উৎপন্ন বা শোষিত তাপের পরিমাণকে বিক্রিয়া তাপ বলে।
মানে সহজ কথা হচ্ছে একটা বিক্রিয়ার যে তাপ ওইটাকে বলছে কি বিক্রিয়া তাপ। এখানে নটটা দিয়ে কি বুঝিয়েছে প্রমাণ অবস্থা। কেমন, যেমন 1 atm চাপ 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এগুলোকে বলা হয় প্রমাণ অবস্থা। কেমন, ড্যালেজ। আর একটাকে বলা হয় কি ড্যালেজ নট। ড্যালেজ নট, নট মানে হচ্ছে প্রমাণ অবস্থায়, যেখানে টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেশার হচ্ছে 1 atm। তো এখানে বিক্রিয়া তাপ হচ্ছে কত, -184। এটা 1 মোল আছে, এটা 1 মোল আছে, এর মানে পার মোলের জন্য। এরপর দেখো ড্যালিজকে আমরা আরেকভাবে বলি, এটা হচ্ছে কি উৎপাদের গঠন তাপ মাইনাস কি বিক্রিয়কের গঠন তাপ, যেটাকে আমরা বলছি কি এইচপি মাইনাস কি এইচআর। আবার এটা যদি গঠন তাপ এই শব্দটা দেয়া থাকে এনথালপি না দিয়ে, তাহলে উৎপাদের গঠন তাপ মাইনাস কি বিক্রিয়কের গঠন তাপ। তাহলে গঠন তাপ জিনিসটা কি একটু দেখো, এটাকে বলা হয় ফরমেশন এনথালপি, প্রমাণ গঠন তাপ। বলছে প্রমাণ অবস্থায় উপাদান মোল হতে এক মোল যৌগ গঠনকালে এনথালপির পরিবর্তনকে ওই যৌগের প্রমাণ গঠন তাপ বলে। বুঝতে পারো নাই? যেমন এই বিক্রিয়ায় তোমার কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আগে আমরা ছোট ছোট টার্মগুলা পড়ি, আগে আমরা একদম ছোট ছোট টার্মগুলা পড়ি, এরপর হচ্ছে আমরা এটার অ্যাপ্লিকেশন দেখবো, তখন একদম ইজি হয়ে যাবে। শুরুতে আমাকে 8-10 মিনিট একটু টাইম দাও, আমি থিওরি বইয়ে কি আছে এগুলো একটু বলে ফেলি। বুঝছো? আমি যদি এখন ডিরেক্ট ম্যাথে চলে যেতাম তোদের জন্য জিনিসটা ইজি হতো, বা এমসিকিউ করলে ইজি হতো, কিন্তু আমি আগে একটু দেখাতে চাইছি বইতে কি কি আছে। তাহলে তোমাকে যদি বলে প্রমাণ গঠন তাপ কি, তাহলে এক মোল যৌগ গঠনের সময় প্রমাণ অবস্থায় যে তাপের পরিবর্তন হচ্ছে এটাকে বলছি প্রমাণ গঠন তাপ। যেমন এই বিক্রিয়ার ফলে কি হয়েছে, কার্বনের দহন হয়েছে, এটা কার্বনের কি দহন, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কি হয়েছে, গঠিত হয়েছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ কতটুক, -393.5 কিলোজুল পার মোল। এই যে দেখো কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ গঠন তাপ বা গঠন এনথালপি হচ্ছে কি বলতো এত। আর এটাই হচ্ছে আবার কার্বনের জন্য কি দহন তাপ, কার্বনের দহন, কার্বন ডাইঅক্সাইডের গঠন। যেমন দেখো তো এখানে কি হয়, সালফার প্লাস অক্সিজেন সালফার ডাইঅক্সাইড, তাহলে এর জন্য যে এনথালপি এটাকে আমরা বলবো সালফার ডাইঅক্সাইডের গঠন এনথালপি। সালফারের জন্য এটা কি হবে, দহন এনথালপি। ঠিক আছে, এর জন্য দহন, একজন যখন জ্বলে আরেকজন কি হচ্ছে গঠন হচ্ছে। এই যে দেখো একজনের দহন আরেকজনের গঠন, একজনের কম্বাসন এনথালপি আরেকজনের ফরমেশন এনথালপি। কার্বনের জন্য কম্বাসন এনথালপি বা দহন তাপ, কার্বন ডাইঅক্সাইডের জন্য গঠন তাপ। বুঝছো, একজনের দহন আরেকজনের গঠন। কেমন মুখে বলা, একজনের দহন আরেকজনের গঠন। কার্বনের জন্য দহন তাপ যেটা, কার্বন ডাইঅক্সাইডের জন্য গঠন তাপ ওইটা। সালফারের জন্য দহন তাপ যেটা, সালফার ডাইঅক্সাইড ওই বিক্রিয়া গঠিত হচ্ছে ওর জন্য গঠন তাপ ওইটা। ঠিক আছে, গঠন তাপ ওইটা। তাহলে এবার দেখো তো দহন তাপ জিনিসটা কি, স্থির তাপমাত্রা, তাপমাত্রা বলতে স্থির চাপে, দেখো স্থির চাপে, স্থির চাপে এক মোল পরিমাণ কোন মৌলিক বা যৌগিক পদার্থকে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে দহন করলে যে পরিমাণ তাপশক্তি নির্গত বা উৎপন্ন হয় তাকে ওই পদার্থের দহন তাপ বলে। ঠিক আছে, প্রমাণ অবস্থায় অর্থাৎ 1 atm চাপে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংঘটিত এরূপ জারণ বিক্রিয়া দহন যেটা, এটা অক্সিজেনের সাথে তাপের উদ্ভবকে প্রমাণ দহন তাপ বলে। দহন তাপ সর্বদা কি হয়, ঋণাত্মক হয়। এই যে দেখো এটা বিগত বছর অ্যাডমিশন আসছে, বোর্ড পরীক্ষায় তো আসছে, আমরা একটু পর দেখবো। তাহলে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বনের কি হয়েছে দহন হয়েছে, কার্বন ডাইঅক্সাইডের গঠন হয়েছে। এবার দেখো মিথেনের জন্য এটা কি দহন তাপ। তুমি এখানে লক্ষ্য রাখবা অক্সিজেন 2 মোল 3 মোল 5 মোল 5/2 মোল 2.5 মোল 3 মোল 7 মোল এরকম হতে পারে, কিন্তু যে বিক্রিয়ক আছে এটা হচ্ছে 1 মোল। 1 মোল কার্বনের দহনে যে পরিমাণ তাপ লাগছে এটাকে বলছে তোমার কি বলতো ওর দহন তাপ। 1 মোল মিথেনের দহনে 1 মোল মিথেন, মিথেন হচ্ছে 1 মোল, বা মিথেন আমরা জানি ন্যাচারাল গ্যাস, এটা একটা জ্বালানি, এটাকে পোড়াতে পর্যাপ্ত অক্সিজেন, যা খুশি অক্সিজেন লাগুক, বলছে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে। কিন্তু এটা কি হতে হবে, বিক্রিয়কটা হচ্ছে 1 মোল, 1 মোল পরিমাণ যে কোনো মৌলিক, এটা 1 মোলকে পোড়াতে যে তাপ লাগছে এটাকে বলা হচ্ছে কি বলতো মিথেনের জন্য দহন তাপ। আশা করি বুঝতে পারছো এইটুকু। ঠিক আছে, দহন তাপ জিনিসটা পারবা নাকি পারবা না? তাহলে দহন তাপ তুমি দেখবা হচ্ছে ওর সাথে কার বিক্রিয়া, অক্সিজেন, একটু পরে এমসিকিউ পড়বে একদম ইজি হয়ে যাবে। তাহলে দহন তাপে আমরা দেখতে পাচ্ছি কি হয় বলতো, ডেলএইচ এর মান সর্বদাই কি হয়, ঋণাত্মক হয়। এর মানে দহনে সর্বদাই কি পাওয়া যায়, তাপ পাওয়া যায়। কিছু একটা পোড়ালে আমরা চারপাশে তাপ পাই, আমরা কি সারাউন্ডিংস, ধরো কিছু একটা এখানে পোড়াচ্ছি, ঠিক আছে, আমরা চারপাশে তাপ পাচ্ছি, এর মানে আমরা কি ওর সাপেক্ষে হচ্ছে সিস্টেম, আমরা হচ্ছে সারাউন্ডিংস, সারাউন্ডিংস তাপ লাভ করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া। সিস্টেম কিন্তু তাপ হারাচ্ছে। উদ্যপাতন তাপ জিনিসটা কি, গ্রাফাইটকে তুমি তাপ দিলে ও কিসে পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে। উদ্যপাতন মানে কি, কঠিন থেকে যখন কি হয় বাষ্পে পরিণত হয়, কঠিন থেকে যখন বাষ্পে পরিণত হয়। তো এই ক্ষেত্রে যে তাপের পরিবর্তন তাকে বলা হয় উদ্যপাতন তাপ বা সাপ্লিমেশন। উদ্যপাতন ইংলিশ কি বলতো, সাপ্লিমেশন। দহন ইংলিশ কি, কম্বাসন। সেই জন্য দেখবে এগুলোতে অনেক সময় সি দেয় পাশে, সি দিয়ে বুঝে হচ্ছে কম্বাসন, কেমন, এফ দিয়ে বুঝে হচ্ছে ফরমেশন। তাহলে দেখো তো কার্বন গ্রাফাইট থেকে তোমাকে বলবে নিচের কোনটি উদ্যপাতন তাপ, তাহলে গ্রাফাইট, গ্রাফাইট কঠিন, কঠিন থেকে গ্যাস হচ্ছে, এর মানে উদ্যপাতন প্রসেস, এর জন্য যে তাপ, এর জন্য ওর কি লাগবে, শক্তি লাগবে, কঠিন থেকে গ্যাস হতে কি হবে, শক্তি লাগবে, তাহলে এটা কি বিক্রিয়া হবে, তাপহারী বিক্রিয়া হবে।
এটা কি বিক্রিয়া হবে? তাপ হারি। বুঝো নাই, কোন একটা জিনিস কঠিন আছে, এখান থেকে যদি গ্যাস হয় তাহলে তাপ লাগবে, তাহলে কি হবে? তাপ হারি বিক্রিয়া হবে। গলন তাপ, যেমন ধরো এখানে বরফ আছে, এরে তুমি তরল করবা, ও তো তাপ লাগবে, তাহলে ডেলিজ কি হবে? পজিটিভ আসবে, এটা কি হবে? তাপ হারি বিক্রিয়া হবে। ঠিক আছে, পানিটা এই যে দেখো মেডিকেল 19-এ দিয়ে দিছে, কেমন আমি একটু আগেও লিখছি। তাহলে বরফ থেকে পানি হতে এই মানটা মনে রাখবে, আর কোনো মান আমাদের মনে রাখতে বলবো। ওকে, আমরা একটু দেখি সাউন্ড ওকে আছে কিনা। এই জায়গায় আসলে ভিডিওটা কেটে গেছিল। হ্যালো। ওকে, আমরা একটু দেখি। ওকে, শুরু করি। তো ল্যাপটপে আসলে চার্জ দিতে মনে ছিল না, এই জায়গায় মানে কেটে গেছে। যাই হোক, আমি রেকর্ড করছি, কোনো প্রবলেম নেই। তো একটু দেখো, যদি তোমার কি হয়, আহ গলন তাপ মানে হচ্ছে বরফ থেকে তুমি কি করছো, এটাকে পানি করছো। তো এখানে একটা বরফ রেখেছো, এখান থেকে তুমি পানি করছো, তাহলে বরফ থেকে পানি হতে তাপ লাগবে, তাই এটা কি হবে? তাপহারি বিক্রিয়া। এবার দেখো, পানি থেকে তুমি কি করছো? বাষ্প করছো। বুঝে না, তাহলে বাষ্পীকরণ জিনিসটা কি হবে? ওর আরো তাপ তো লাগবে, সিস্টেমের তাপ লাগবে, সিস্টেমের আরো তাপ দরকার আছে, বাষ্পে পরিণত, ওর আরো শক্তি দরকার আছে। তাহলে চারপাশ থেকে ও কি করবে? শক্তি টেনে নিবে, তাহলে সারাউন্ডিং তাপ হারাবে, তাহলে ড্যালেজ কি হবে? ধনাত্মক হবে। বলছে উল্লেখ্য, একমোল পরিমাণ জলীয় বাষ্পকে যদি আবার কি করতে চাও, তরলে পরিণত করতে যে পরিমাণ তাপের উদ্গীরণ ঘটে তাকে পানি বা জলীয় বাষ্পের ঘনীভবন তাপ বলে। যদি বলে ঘনীভবন, বাষ্প থেকে তরল হচ্ছে, ওর শক্তি বেশি ছিল, এখন শক্তি কমে গেছে। কমে গেছে মানে বাড়তি, আগে যে বেশি ছিল, টাকা পয়সা বেশি ছিল, এখন কমে গেছে, টাকাটা কই গেছে? অন্যজনের কাছে গেছে, বাইরে গেছে। ওর তাপ বেশি ছিল, এখন তাপটা কি হয়ে গেছে? কমে গেছে। ঠিক আছে, শক্তি বেশি ছিল, এটা কি হয়ে গেছে? তাপ বলছি, বল, শক্তি বেশি ছিল, কমে গেছে, তাহলে এটা কই গেছে? চারপাশে ছড়াই গেছে। তাহলে যদি বলে হচ্ছে ঘনীভবন তাপ, এটা কি হচ্ছে? তাপ উৎপাদী। ঘনীভবন এর মানে হচ্ছে বাষ্প থেকে তরলে পরিণত হওয়া। ঠিক আছে, বাষ্পীভবন তরল থেকে বাষ্পে পরিণত হওয়া। পরমাণুকরণ তাপ জিনিসটা কি? পরমাণুকরণ তাপ মানে হচ্ছে, ধরো এটা একটা অণু আছে, অণু থেকে আমি পরমাণু বানাবো, এর জন্য আমাকে কি করতে হবে? কষ্ট করতে হবে। ও ছিল দুইজন একসাথে, ওরে ভাঙতে হবে, তাহলে এই ক্ষেত্রে ড্যালেজ কি হবে? ধনাত্মক হবে। ড্যালেজ নট কেন দিচ্ছে? প্রমাণ অবস্থা বোঝানোর জন্য। দেখো, যেমন দেখো ক্লোরিন আছে, এখান থেকে ক্লোরিন পরমাণু করেছি, কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থা, এটা মার্ক করবা। আসে নিচের কোনটি পরমাণু তাপ? একটাতে সলিড দিয়ে দেয় আর একটাতে গ্যাস দিয়ে যায়, একটা লিকুইড একটা লিকুইড না, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থায়। ঠিক আছে, এটা হচ্ছে কি? গ্যাসীয় অবস্থায় অণু থেকে পরমাণু করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয়, তোমার তো শক্তি দিতে হবে। ঠিক আছে, দেখো বলছে কি, একমোল পদার্থকে সম্পূর্ণরূপে গ্যাসীয় অবস্থায়, যদি পরীক্ষায় আসে পরমাণুকরণ তাপ কি, ক নাম্বারের কোয়েশ্চেনে এটা আছে কিনা স্যার দেখবে। একমোল পদার্থকে সম্পূর্ণরূপে গ্যাসীয় অবস্থায় পরমাণুতে পরিণত করতে যে তাপ শোষণ করে তাকে বলা হয় কি? পরমাণুকরণ তাপ। আমরা ম্যাথ করতে গেলেও আসবে। হাইড্রোজেন, হাইড্রোজেন যখন বিক্রিয়া করে তাহলে ওকে আগে কিসে পরিণত হতে হচ্ছে? পরমাণুতে, তাহলে এটাকে আমরা বলছি কি? পরমাণুকরণ তাপ। দ্রবণ তাপ জিনিসটা কি? একটা জিনিস দ্রবীভূত করবা এমসিকিউর জন্য, ঠিক আছে, তখন যে তাপের পরিবর্তন হবে এটাকে আমরা বলছি দ্রবণ তাপ। ঠিক আছে, যেমন দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ এক মোল পরিমাণ দ্রবকে দ্রবীভূত করে যদি দ্রবণ প্রস্তুত করা হয় এবং তাতে যদি আরো দ্রাবক যোগ করার পরও তাপীয় অবস্থার কোনো পরিবর্তন ঘটানো না যায়, তবে ওই দ্রবণ প্রস্তুত করতে তাপের যে পরিবর্তন ঘটে তাকে ওই দ্রবের দ্রবণ তাপ বলে। এর মানে আমি একটা দ্রবকে দ্রবীভূত করব যথেষ্ট পরিমাণ দ্রাবকে, আর যাতে আরো দ্রাবক যোগ করলেও তাপের পরিবর্তন ঘটে না, তখন যে তাপের পরিবর্তন হয় এটাকে বলা হয় দ্রবের দ্রবণ তাপ। ঠিক আছে, সাধারণত বলছে 200 থেকে 450, এটা বিগত বছর আসে নাই। মোল দ্রাবকে 1 মোল দ্রব দ্রবীভূত করে যে দ্রবণ প্রস্তুত করা হয় কোনো পরিবর্তন ঘটে না। কেমন? এটা জাস্ট দেখার জন্য। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আমি বলবো, এমসিকিউতে চাইলে আসতে পারে। কপার সালফেট দেখো ছিল সলিড, ওর জীবনে পানি প্রথমবারের মতো আসবে। এই যে দেখো, ওর জীবনে পানি ছিল না, ওর জীবনে পানি আসবে। পানিকে পেলে ওরা খুশি হবে, পানিকে পেলে পানি ওকে জড়াই ধরে খুশি হয়। আমরা ওই যে পড়েছিলাম না, হাইড্রেশন। ঠিক আছে, পানি ওকে পেলে কি হয়? খুশি হয়। ঠিক আছে, এই যে এই সময় ড্যালেজ কি হবে? ঋণাত্মক। ওর জীবনে পানির সাথে ওর কখনো দেখাই হয়নি, পানি ওকে পেলে ওরে কি করবে? একদম খুশি হয়ে দেখবা ওরে ক্যাটায়ন অ্যানায়ন এগুলারে জড়াই ধরতেছে, হাইড্রেশন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো বলতো? -75। বলছে কি, অনাদ্র লবণ সহজে পানির সাথে যুক্ত হয়ে হাইড্রেট গঠন করে দ্রবীভূত হওয়ার সময় তাপ উৎপন্ন হয়, সেক্ষেত্রে ড্যালেজ এর মান এটা কি হবে? খুশি হবে। খুশি হয়ে তোমাকে ওটা পানি পাইছে, খুশি হয়ে তোমাকে টাকা দিবে, টাকা উৎপাদী বা তাপ উৎপাদী বিক্রিয়া। কিন্তু এখানে কিছু একটা কিন্তু আছে। কোন দ্রব্য দ্রবীভূত হওয়ার সময় দ্রব ও দ্রাবকের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত না হলে, যদি সংঘটিত না হয়, তখন ওই দ্রবের দ্রবণ তাপমান ধনাত্মক হয়। যেমন ওইটার মধ্যে কি হয়েছে, ভেঙে এরপর কাহিনী হয়েছে, এটা হচ্ছে দেখো, ও অলরেডি পানির সাথে আছে, তুমি চিনবা কেমন? ও অলরেডি পানির সাথে আছে, তাহলে নতুন করে যখন পানি পাবে, এই যে দেখো সলিড ছিল অলরেডি, কিন্তু পানি ওর সাথে আছে গঠনে। ঠিক আছে, এখন হচ্ছে দ্রবীভূত হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু কি হয়? ধনাত্মক, তোমাকে দিয়ে দিবে।
যেমন তোমাকে দিবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড সলিড প্লাস একোয়াস, এখান থেকে ও জীবনে পানি আসছে, তখন কি ড্যালেজ ঋণাত্মক। কিন্তু তোমাকে যদি দিয়ে দেয় ও জীবনে আগে থেকে পানি আছে, তাহলে তো ওর পানিকে দেখে খুশি হওয়ার কিছু নেই, তখন হচ্ছে কি দিবা বলো তো, ধনাত্মক। বলছে দ্রব ও পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়া, এগুলো জাস্ট এমসিকিউর জন্য পড়বা। পানির মধ্যে আমি এখন দেখাচ্ছি মূলত বইয়ে কি কি আছে, বুঝছো, যাতে তোমার একটু কষ্ট হলেও পড়াটা আর একটু ভালো মাথায় যায়। যেসব হাইড্রেট লবণ পানির সাথে নতুনভাবে হাইড্রেট গঠন করে না, এখন বলতে পারো কেন হচ্ছে, কারণ এগুলো সবগুলোই বন্ধন ভাঙা করা এগুলোর সাথে রিলেটেড। ঠিক আছে, ভাঙা করা এগুলোর সাথে রিলেটেড, তুমি জাস্ট এমসিকিউর জন্য আপাতত এটা মনে রেখে দিবা। যেসব হাইড্রেট লবণ পানির সাথে নতুনভাবে হাইড্রেট গঠন করে, এর মানে প্রত্যেকটাই তো এক একটা প্রক্রিয়া, কোনোটাতে বন্ধন ভাঙছে গড়ছে, কোনোটাতে আরেকটা কাহিনী হচ্ছে, বিষয় বুঝছো, এক একটা প্রক্রিয়ার জন্য এক এক রকম। যেমন দহনের ক্ষেত্রে সবসময় ড্যালেজ কেন কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে দহন বিক্রিয়া, এর কারণে উৎপন্ন প্রোডাক্ট যেগুলো আছে কার্বন ডাইঅক্সাইড ওগুলো নিঃসন্দেহে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ শক্তি কম থাকে। ঠিক আছে, তো প্রত্যেকটারই কারণ আছে। তারা পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপ শোষণ করে। ঠিক আছে, এই ক্ষেত্রে ড্যালিজ মান ধনাত্মক হয়। হাইড্রেট লবণ যেমন কপার 5 পানির সাথে যুক্ত হয় না, তারা তাপ শোষণ করে পানিতে দ্রবীভূত হয়, কারণ ও তো পানির সাথে অলরেডি ওর গঠনে যুক্ত আছে। ঠিক আছে, আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়েছি। ঠিক আছে, এটা তো অলরেডি কি আছে, 4টা সন্নিবেশ বন্ধন আর একটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে ওর গঠনের সাথে। তো এখন কি হচ্ছে, দ্রবীভূত হচ্ছে, তখন তাপ শোষণ করছে। প্রশমন তাপ জিনিসটা কি, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা থেকে সিকিউ আসে প্রশমন তাপ থেকে, আমি দেখাবো। সাধারণ কক্ষ তাপমাত্রায় যেমন 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 298 কেলভিন তাপমাত্রায় অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় এক মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের উদ্ভব ঘটে তাকে প্রশমন তাপ বলে। সবাই একটু কষ্ট করে এই সংজ্ঞাটা লিখে রাখবা, আমি এখন লিখতে বলছি না, বাট এই সংজ্ঞাটা তুমি চাইলে পজ দিয়েও লিখতে পারো, বাট এটা লিখে রাখবা। কেমন, আমি হচ্ছে আগাচ্ছি ক্লাসটা, দেখো। প্রশমন প্রশমন একটি কি বিক্রিয়া বলতো, তাপ উৎপাদী বিক্রিয়া। প্রশমন একটি কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা এক মোল এটা এক মোল, এটা এক মোল একটা H প্লাস দেয়, এটা একটা OH মাইনাস দেয়। এটা কয় মোল এটা বিষয় না, বিষয় হচ্ছে একটা H প্লাস একটা OH মাইনাস মিলে কি করছে, এক মোল পানি তৈরি করছে। এ সময় যে তাপ, এই তাপের মানটা মনে রাখবা, ডেল H সমান হচ্ছে কি -57.34। এখানে সালফিউরিক অ্যাসিড হলে তাও কি হতো, মানটা একই হতো। কেন, একটু দেখো, কেন একটু দেখো। প্রকৃতপক্ষে আমরা ভাবি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কিন্তু Cl মাইনাস আর সোডিয়াম প্লাস এরা বিক্রিয়া করে না। আমি তোমাদের একটা সিমুলেশন দেখাচ্ছি, এখানে মূলত বিক্রিয়া করে হচ্ছে এই, কেন এক মোল, মানে বুঝছো কেন এক মোল পানিকে বড় করে দেখিয়েছে। ধরো আমি কাকে নিলাম, আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়েছি আর হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো H প্লাস আর OH মাইনাস মিলে কি করছে, পানি। আমি আবার দেখাবো, একটু দেখো। আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, কেমন, আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, দেখো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া লিখি না, H প্লাস আর OH মাইনাস মিলে কি করবে, পানি। বাকি দুইটা কি করবে, বাকিদের যদি দেখাও হয় কিছুই করবে না। ওদের ধরো দেখা হলো, দেখো ওদের দেখা হলো, তাও ওরা কিছু করবে না, এর মানে ওরা স্পেকটেটর বা দর্শকায়ন হিসেবে এখানে ঘুরতে থাকবে। মেইন কাজ করে প্রশমন বিক্রিয়াকে H প্লাস আর OH মাইনাস। আমি আরো দিলাম ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, আরো দিলাম হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে H প্লাস আর OH মাইনাসের দেখা হলেই এরা কি করবে বলতো, পানি করবে। বুঝতে পারছো, এরা পানি করবে, বাকিটা কি হবে দেখো তো, ঘোরাঘুরি করছে। এর মানে আসলে যে আমরা প্রশমন বিক্রিয়া বলি, এখানে প্রশমন হয় কে, H প্লাস সাথে কে OH মাইনাস। বিক্রিয়াটা হয় কি, এখানে মূল বিক্রিয়া হচ্ছে H প্লাস আর OH মাইনাস, সেই জন্য দেখো বলছে কি, তোমরা পয়েন্টটা বুঝতে পারছো। সাধারণ তাপমাত্রায় প্রশমন তাপ বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 258 অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া এক মোল পানি উৎপন্ন করতে। এরা কিন্তু আসলে ঘোরাঘুরি করছে, এই যে দেখো একোয়াস, এরা এইভাবে লিখেছে, এটা আসলে কি হয় বলতো, Na প্লাস Cl মাইনাস প্লাস H2। এখানে মূল বিক্রিয়াটা হয় কি বলতো, পানি উৎপন্ন হয়, বাকিগুলা ঘোরাঘুরি করে। তো এখন কি বলছে দেখো তো, এটা সিকিউতে আসে সব তীব্র অ্যাসিড, এখানে কয়েকটা কেস আছে আমি দেখাবো। সব তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান প্রায় সমান, সমান মানে প্রায় সমান, এর গড় মান হচ্ছে কত, -57.34। ডেন্টাল 22 আসছে। তোমরা তো জানো একটা মেডিকেল পরীক্ষা হয়, আর একটা ডেন্টিস্ট যারা আছে ওরাও ডাক্তার, তো দাঁতের যারা ট্রিটমেন্ট করছে, ডেন্টাল পরীক্ষায়ও হচ্ছে তোমার কি আসে, এটা আসে, আসছে, ভার্সিটিতেও আসছে, দেখো বোর্ড পরীক্ষায় তো আসছেই, এটা আরো একবার আসছে রিসেন্টলি।
দেখো তো এর কারণ সহজেই ব্যাখ্যা করা যায়। এসিড ও ক্ষারের আয়নিক তত্ত্ব অনুযায়ী সব তীব্র অ্যাসিড লঘু দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হয়ে যায়, H+Cl-। আমরা একটু আগে দেখেছি না, সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে কি হয়, Na+OH-। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলেও তো হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে থাকে না। এই যে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরো আমি নিলাম, ওকে হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে আছে নাকি H+ আর Cl-, H+Cl-। সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে Na+OH-। কারণ এরা হচ্ছে কি তীব্র। ঠিক আছে, এরা হচ্ছে তীব্র। কি মিশ্রণ, এদের মধ্যে সত্যিকার বিক্রিয়া হচ্ছে নিম্নরূপ, H+Cl-, Na+OH-। এদের মধ্যে এখন বিক্রিয়া করবে H+ আর OH- মিলে পানি করবে, বাকিরা ওইভাবে গোড়াগুড়ি করবে। বলছে সত্যিকার বিক্রিয়া, আমরা দেখতে পাচ্ছি আমরা বিক্রিয়া লিখলে মনে হয় যে সোডিয়াম ক্লোরাইড আর H2, কিন্তু সত্যিকার বিক্রিয়া হচ্ছে এরকম। এই ক্ষেত্রে মূলত বিক্রিয়া হচ্ছে কার কার মধ্যে, H+ এবং OH এর মাইনাসের মধ্যে, মানে কি হবে, পানি। সমগ্র বিক্রিয়ায় বিক্রিয় তাপ হলো প্রকৃতপক্ষে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার তাপ। মানে বলছে জিনিসটা বারবার আমরা এসিড চেঞ্জ হচ্ছে এটা কনস্ট্যান্ট কেন আছে, কারণ বাকিদের মধ্যে তো বিক্রিয়াই হচ্ছে না। সকল ক্ষেত্রে বিক্রিয়া হচ্ছে একটাই, বুঝো নাই, সকল ক্ষেত্রে বিক্রিয়া হচ্ছে, বুঝো নাই একটু দেখো, সকল ক্ষেত্রে বিক্রিয়া হচ্ছে। ধরো আমি অ্যাসিডের নাম চেঞ্জ করে নিলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম, এর সাথে আমি ধরো নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, মূল বিক্রিয়া K+নাইট্রেট এদের মধ্যে হচ্ছে না, মূল বিক্রিয়া প্রতি জায়গায় সেম সেম, H+OH- এর বিক্রিয়া। ঘটনাটা ধরতে পারছো না, করতে পারো নাই, মানে মূল বিক্রিয়া K+নাইট্রেট এগুলোর মধ্যে হচ্ছে না, এগুলো হচ্ছে দর্শক আয়ন, এমনি গোড়াগুড়ি করছে। বিষয় বুঝছো, মূল বিক্রিয়া হয়েছে H+ এর সাথে OH-। বলছে তুমি যাই নাও না কেন, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, এখানে মূলত তো বিক্রিয়া করছে ওরা, মূলত তো বিক্রিয়া হচ্ছে ওই একটাই, H+OH- এর বিক্রিয়া। যেহেতু সব তীব্র ক্ষার ও তীব্র অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যথাক্রমে সর্বাধিক OH- ও H+ আয়ন দেয়, ওর যা দেয়ার আছে, তাই সব তীব্র অ্যাসিড তীব্র ক্ষার প্রকৃতপক্ষে একই প্রশমন বিক্রিয়া অনুষ্ঠিত হয়। কেমন, এটা পরীক্ষায় দিয়ে দেয়, সব তীব্র অ্যাসিড ও ক্ষারের প্রশমন তাপের মান একই কেন, যেমন H+ এবং OH- মিলে কি করছে, পানি করছে। সুতরাং সব তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুব থাকে এবং তাপ -57.34 কিলোজুল। সবাই একটু বলো তো, H+OH- এর বিক্রিয়া কি হয়, পানি হয়, তাহলে বলতে হবে এটা। এক্ষেত্রে প্রশমন তাপের মান কত, -57.34 কিলোজুল পার মোল। এখন আসে ব্যতিক্রম, এগুলো সিকিউতে আসে। দেখো প্রথম ব্যতিক্রম পড়াই, প্রথম ব্যতিক্রম পড়াই, এরপর আমি আবার এটা একটা সামারি করে দিব যাতে তোমার মাথায় থাকে। দুইটা ব্যতিক্রম এখানে পড়া লাগবে, আমি আর কয়েকটা দেখাচ্ছি। ধরো এদের মধ্যে যে কোনো একটা দুর্বল হলো, যেমন আমি আগে নিয়েছিলাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম, এখন ইথানোয়িক অ্যাসিড নিলাম আর সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, এর মধ্যে একটা কি আছে, দুর্বল। দেখো আমি জিনিসটা একটু একটু ঠান্ডা মাথায় পড়াই, কেমন। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমি এখানে কি পাবো, প্রকৃতপক্ষে Na+ গোড়াগুড়ি করবে, Cl- গোড়াগুড়ি করবে, কই গোড়াগুড়ি করবে, জলীয় দ্রবণে। আর এখানে কি পাবো বলতো, পানি পাবো। এবার দেখো এটার জায়গায় আমি নিলাম হচ্ছে ইথানয়েট, ইথানোয়িক অ্যাসিড, একটা দুর্বল নিলাম আর একটা শক্তিশালী রাখছি। এর মধ্যে কি H+ আছে নাকি নাই, আছে। OH- আছে নাকি নাই, দুইজন মিলে পানি করবে, আর এর থেকে আসবে ইথানোয়িক আয়ন করবে, আর এটা কি করবে বলতো, পানি বানাবে। এবার দেখো অ্যাসিডটাকে আমি শক্তিশালী রাখলাম, ক্ষারটাকে আমি দুর্বল নিলাম, এর মানে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিছে, এটা নিছে অ্যামোনিয়াম। পরীক্ষায় আমি যা লিখছি এর মধ্যে যে কোনো একটা তুলে দিবে। তাহলে এবার দেখো এর মধ্যে কি H+ আছে নাকি নেই, আছে। এর মাঝে OH- আছে, তাহলে এই দুইজন মিলে পানি করবে, তাহলে এখানে গুড়াগুড়ি করবে Cl- আর এখানে গুড়াগুড়ি করবে অ্যামোনিয়াম প্লাস। সবগুলোই জলীয়তে দিছিলাম, কিন্তু এই দুজন মিলে পানি করে ফেলছে। এবার দেখো দুইটাই কি দিলাম, দুর্বল। তাহলে কি H+ আছে নাকি নাই, আছে। এগুলো প্রশমন বিক্রিয়া, কেমন, এগুলো হচ্ছে প্রশমন বিক্রিয়া, তাহলে এই দুইজন মিলে পানি করবে। এখানে মূল বিক্রিয়া হয়েছে কি, H+OH- মিলে পানি, H+OH- মিলে পানি, H+OH- মিলে পানি, H+OH- মিলে পানি। তাহলে এই বিক্রিয়ার ড্যালেজ যা, ধরো এই বিক্রিয়ার ড্যালেজ যা 57.34, এই বিক্রিয়ার ড্যালেজ কি হবে, সেম হবে নাকি ভিন্ন হবে, এটা হচ্ছে স্ট্রং। দেখো
স্ট্রং, এটা হচ্ছে উইক, এটা হচ্ছে স্ট্রং। অ্যাসিড উইক, ক্ষার হচ্ছে স্ট্রং। এটা হচ্ছে স্ট্রং, এটা হচ্ছে উইক, দুইটাই দুর্বল। দুইটাই শক্তিশালী, একটা দুর্বল একটা শক্তিশালী, একটা শক্তি একটা দুর্বল, দুইটাই হচ্ছে দুর্বল। তাহলে এবার বলো এই বিক্রিয়ার মূল বিক্রিয়া তো সেম, তাহলে ড্যালেজ কি সেম হবে নাকি ভিন্ন হবে? সেম হবে নাকি ভিন্ন হবে? সেম হবে না ভিন্ন হবে? ভিন্ন হবে, ভিন্ন হবে। কেন? শক্তিশালী হলে এই বিক্রিয়া সহজে হয়ে যায়, দুর্বল হলে বা যে দুর্বল আছে বা এই বুঝো জিনিসটা, শক্তিশালী হলে এইচ প্লাস ওএইচ মাইনাস একদমই দিয়ে দেয়, সাথে সাথেই দিয়ে দেয়, জিনিসটা বুঝো। কিন্তু দুর্বল হলে এ তো এইচ প্লাস ওইভাবে দেয় না, ও এইচ মাইনাস দিয়ে দিচ্ছে, ও শক্তিশালী বুঝো, এ এইচ প্লাস তো এইভাবে দিবে না, এইচ প্লাস কি দিবে, ধীরে দিবে। তাই এর ভাঙার জন্য এই দুর্বল মানে সম্পূর্ণ আয়নিত হয় না, 100টা থাকলে 2টা আয়নিত হয়, আয়নিত হয়ে গেছে, 100টা থাকলে 100টা ওএইচ মাইনাস এ দেয়নি। তো এর ভাঙার জন্য একটা কি লাগবে, শক্তি লাগবে, এ ভাঙার জন্য একটা শক্তি লাগবে। তাহলে আমরা এই মানটা এত পাবো না। ও আগে পরিবেশে যে পরিমাণ টাকা দিত, ওর এখন কিছু টাকা খরচ হবে এটা ভাঙার জন্য। মানে বুঝো, ও আগে টাকা দিত হচ্ছে 57,000 টাকা কিলো জুল, আমরা বললাম হচ্ছে 57,000 টাকা হচ্ছে ও বাইরে দিয়ে দিত, দান করে দিত। এখন হচ্ছে এই বিক্রিয়া ঘটাতে ওর ভাঙার জন্য কিছু টাকা খরচ হচ্ছে, তাহলে এখন কি দিবে, এই মানটা এর চেয়ে কম হবে, কারণ ও তো ভিতরে ভাঙার জন্য কিছু খরচ হয়ে গেছে। এবার দেখো এটা শক্তিশালী এটা দুর্বল, এইচ প্লাস 100টা থাকলে 100টাই দিয়ে দেয়, এইচ প্লাস 100টা থাকলে হচ্ছে একটাই ধরো দিচ্ছে বা দেড়টাই দিচ্ছে বা দুইটাই দিচ্ছে, ও এইচ মাইনাস দুইটাই দিচ্ছে। তাহলে দেখো এই বিক্রিয়া যদি ঠিকভাবে হয়তো দুইটাই শক্তিশালী, তাহলে পেতাম -57.34 কিলো জুল, এর মানে 57,000 টাকা ও বাইরে দিত, বাইরে দান করে দিত, ভিতরে লাগতেছে না, বাইরে দান করে দিত। ঠিক আছে, এখন কি হচ্ছে দেখো, এখন কি হচ্ছে দেখো, এই বুস্টার জিনিসটা এখন কি হচ্ছে দেখো, এখন হচ্ছে ও 57,000 টাকা থেকে কিছু টাকা খরচ হবে নিজেকে ভাঙার জন্য, এখানে ভাঙার জন্য, নাহলে তো ভাই বিক্রিয়াই হবে না। তাহলে ওর মান ড্যালেজ এটা হবে নাকি এর চেয়ে কম হবে, এর চেয়ে কম হবে। ঠিক আছে, এর চেয়ে কম হবে। দেখো এটাও দুর্বল, এতই দুর্বল, এইচ প্লাস ওএইচ মাইনাস মিলে এখানে মূল বিক্রিয়া হচ্ছে H2O। যদি এটাও স্ট্রং হতো, এটা সব এইচ প্লাস দিয়ে দিত, সব ওএইচ। এখন কি হবে, এটাও ভাঙার জন্য টাকা খরচ হবে, এটাও ভাঙার জন্য খরচ হবে, তাহলে এখানে খরচ হবে আরো বেশি, তাহলে ড্যালেজ এর মান আরো কমে যাবে। বুঝছো না বুঝো নাই? তাহলে শক্তিশালী অম্ল শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় প্রশমন তাপের মান হয় কত, -50, গড় মান হয়। এমন না যে কারো ক্ষেত্রে দেখবা 57.54, কারো ক্ষেত্রে দেখবা 57.35, এমন না যে বরাবর, গড় মান হচ্ছে এত হয়, মানে এটাই কাছাকাছি, এই একটু এদিক সেদিক হয়তো। কিন্তু যদি এদের মধ্যে একটা দুর্বল হয় তখন মান এর থেকে কমে যায়, একটা দুর্বল হলে মান এর থেকে কি হবে, কমে যাবে। যে কোনো একটা দুর্বল হলে মান কি হবে, এর থেকে কমে যাবে, কারণ এটা বিয়োজনের জন্য শক্তি ব্যয় হচ্ছে। ঠিক আছে, বিয়োজনের জন্য শক্তি ব্যয় হচ্ছে। যেমন দেখো আমি এটা একটু পরে দেখাই। বলছে দুর্বল অ্যাসিটিক অ্যাসিড ও সবল কাজ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমন স্থির তাপে স্থির মান এত থেকে প্রায় 2.2 কিলোজুল হ্রাস পায়। কেন এত হয়, কেন, এটা তোকে ব্যাখ্যা করতে বলবে। তাহলে তুমি ইথানোয়িক অ্যাসিড কি এটা দিলা, ও পানিতে ইথানোয়েট আর এইচ প্লাস দেয়, কেমন দেয়, খুব সামান্য আয়নিত হয় 0.42%। সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো সবলকার ও জলীয় দ্রবণে পুরাটাই, দেখো এর ক্ষেত্রে দিছো একমুখী, এর ক্ষেত্রে দুইটা অদ্যতীত দিয়ে বুঝিয়েছো উভমুখী বিক্রিয়া, এটা 100% আয়নিত হয়। তাহলে মূল বিক্রিয়া এখানে এইচ প্লাস ও এইচ মাইনাস মিলে কি করবে, পানি করবে। স্যার খুশি হয়ে গেছে, তুমি সব বলছো। তাহলে বলছে এটা তীব্রকার পূর্ণ বিয়োজন ও এইচ মাইনাস আয়ন সৃষ্টি হয়, কিন্তু ইথানোয়িক অ্যাসিড আংশিক বিয়োজনে সৃষ্ট এইচ প্লাস আয়নকে যখন প্রশমিত করে তখন অবিয়োজিত ইথানোয়িক অ্যাসিড আরো ভাঙবে, অণু পুনরায় বিয়োজিত হয়ে এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে। অ্যাসিটিক অ্যাসিড সম্পূর্ণরূপে প্রশমিত না হওয়া পর্যন্ত উভয় বিক্রিয়া অগ্রসর হতে থাকে, তখন অবিয়োজিত এতইল বিয়োজনে কিছু তাপ শক্তি কি হয়, প্রয়োজন হয়। এই যে ভাঙতেছে এটার জন্য কিছু শক্তি লাগে, এই কারণেই প্রশমন তাপের মান -2.2 কমে গিয়ে কি হয় -55.14 কিলোজুল হয়। ঠিক আছে, প্রশমন তাপ জিনিসটা কি, এক মোল পানি উৎপাদনে যে পরিমাণ তাপ লাগছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায়। এবার আরেকটা কেস পড়াবো, এটাও সিকিউতে আসে। দেখো আমি কি দিলাম, এইচএফ একটা এইচসিএল না দিয়ে আমি এই বিক্রিয়াটা করেছি আগে, একটু দেখো। সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো এই বিক্রিয়াটায় আমরা কি পাবো, এখান থেকে আসবে এইচ প্লাস আর সিএল মাইনাস, এখান থেকে আসবে এনএ প্লাস আর ওএইচ মাইনাস, সিএল মাইনাস গোড়াগুড়ি করবে, এনএ প্লাস গোড়াগুড়ি করবে কিসের মধ্যে, পানির মধ্যে, অ্যাকোয়াস, অ্যাকোয়াস, এরা মিলে কি করবে, পানি করবে।
এবার দেখো HCl না দিয়ে আমি কি দিয়েছি, HF। কেমন, HCl না দিয়ে আমরা HF দিয়েছি, তাহলে এখান থেকে আসবে F মাইনাস ঘোরাঘুরি করবে, এখান থেকে আসবে কি Na প্লাস ঘোরাঘুরি করবে কিসের মধ্যে, পানির মধ্যে। তাহলে পরীক্ষা এখানে কি দিয়ে দিলাম, অ্যাকুয়াস। এটার জন্য মান কত হয়, এটা স্ট্রং, এটা স্ট্রং, এটা উইক। কেমন, এটার জন্য গড় মান কত হয়, -57.34। সিকিউতে আসবে কিন্তু দেখেন এইটার ক্ষেত্রে গড় মান কি হবে, ডেল এইচ এর মান -57.34 থেকে তাহলে কি হবে, থেকে এত থেকে কি হবে, কম হবে। হয়েছে না হয় নাই, বুঝছো না বুঝো নাই, এই বুঝছো না বুঝো না, একটু দেখো আগে, দেখো 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 দেখো, এটাও শক্তিশালী, এটা হচ্ছে শক্তিশালী। এরপর কাহিনীটা বলি, এটা হচ্ছে দুর্বল, এটা হচ্ছে কি শক্তিশালী। এটা দুর্বল, এখন বলতে পারো আপনি কেমনে জানেন এটা দুর্বল, আপনি কেমনে বলছেন এটা দুর্বল, এটা বিগত বছর মোলের পর্যাবৃত্ত ধর্ম থেকে সিকিউ আসছে। কেমন, কেমনে দুর্বল, বুঝি হচ্ছে কে এর মান থেকে, এটার কে এর মান হচ্ছে 6.8 ইন্টু 10⁴। এটার ক্ষেত্রে কে এর মান হচ্ছে, লিখে দিচ্ছি ঠিক আছে, এটার কে এর মান হচ্ছে 6.8 ইন্টু 10⁻⁴, এটার কে এর মান হচ্ছে 3.2 10⁻⁷। ঠিক আছে, 3.2, সহজ কথা 3.2 অথবা 2.5 10⁻⁷। এর কে এর মান বেশি, কে এর মান যত বেশি হবে এসিড তত কি হবে, শক্তিশালী হবে। এ হচ্ছে দুর্বল, এ হচ্ছে শক্তিশালী। এ বাফার দ্রবণ করতে পারে, এ বাফার দ্রবণ করতে পারে না। এ বাফার দ্রবণ করতে পারে HF, এ বাফার দ্রবণ করতে পারে না। তাহলে আমরা কনসেপ্টটা কি পড়েছি, এটা যা, এটা স্বল্প বিয়োজিত হয়, এটা ভাঙার জন্য আরো শক্তি ব্যয়িত হয়। সেজন্য আগে 57,000 টাকা দিলে, আগে এই দুজন যখন বিক্রিয়া করছে খুশি হয়ে চারপাশে 57,000 টাকা ছড়াই দিছে মানুষজনকে, এই যে দেখো 57 কিলো জুল, ঠিক আছে, 57,000 টাকা ধরো ছড়াই দিছে। এখন তো ভাই ওর কিছু টাকা এই বিয়োজনে খরচ হবে, তাহলে ডেলএইচ এর মান এত থেকে কম হবে না, কম হবে না। এর একটা কারণ আছে, কারণটা হচ্ছে কি দেখো, এখানে পানির ভিতর ঘোরাঘুরি করতেছে কি F মাইনাস বিষয়টা আমি হচ্ছে তো এই এখন যে কথাটা বলছি এটা আমি মৌলের পর্যাবৃত্ত ধর্মে পড়িয়েছি, ইভেন এটা বুয়েট 24 এই কোয়েশ্চেনটা আসছে, মানে এই রিলেটেড কোয়েশ্চেন আসছে। F- যখন পানিতে যাবে, F- এর আকার ছোট, একে পেয়ে পানি পানি কি করে, পানি ওরে জড়াই ধরে, ঠিক আছে, পানি ওরে কি করে জড়াই ধরে, হাইড্রেশন করে। F- এতই ছোট যে গুণগত রসায়নে বলেছিলাম সিলভার ফ্লুরাইড পানিতে কি দ্রবণীয়, সিলভার ক্লোরাইড অদ্রবণীয়। F- এতই ছোট যে ওরে পাই, ছোট যেহেতু পানি অনেক খুশি হয়েছে, অনেক বেশি ওরে জড়াই ধরছে, অনেক বেশি যখন জড়াই ধরবে তাহলে হাইড্রেশন এনথালপির মান বেড়ে যাবে। মানে বুঝছো, হাইড্রেশন এনথালপি নিজেই হচ্ছে কি F- আকার ছোট, ছোট জায়গায় ঋণাত্মক চার্জ পাইছে, তাই এখানে হাইড্রেশন এনথালপি কি হয়, বেশি। জড়াই ধরলেও তোমাকে কি দিবে, টাকা দিবে। তাহলে এখন এত ইচ্ছে কম হবে না, এখন এত থেকে বেশি হবে। তাহলে এটাও সিকিউতে আসে, HF থাকলে কি হবে, F- এর আকার ছোট, তাই হাইড্রেশন এনথালপির মান থিওরি শেষ, একটু দেখো বেশি হবে। থিওরি শেষ, থিওরি পড়ায় অনেক বিরক্ত করছি, জাস্ট কিন্তু না পড়ালে দেখো স্লাইড নির্ভর যদি পড়ায় ফেলতাম জিনিসটা কাজটা সহজ হইতো, কিন্তু আলটিমেট তোমার ছোট ছোট অনেকগুলো গ্যাপ থেকে যেত। এইটুক লিখো, আমি বই থেকে দেখাই দিচ্ছি, এখনই মাথায় সেট হয়ে যাবে, এখনই মাথায় সেট হয়ে যাবে, না হলে আমাকে আবার বলবা কমেন্টে, ঠিক আছে, কোনটা বুঝো নাই আমাকে আবার বলবা। HF এবং সবল সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন মানে এত থেকে প্রায় 11 দশমিক, এটা আরো 11,000 টাকা বেশি পাচ্ছে, আগে পাইতো 57,000 টাকা। একটা দুর্বল, এরপরে 11,000 টাকা বেশি পাচ্ছে, বলছে এখন 68,000 টাকা পাবে, বলছে 11.26 কিলোজুল বেশি পেয়ে, বৃদ্ধি পেয়ে এখন কত হবে, -68.60 কিলোজুল হয়। এর কারণ সবচেয়ে আকারে ছোট ঋণাত্মক ফ্লুরাইড আয়নের অত্যধিক হাইড্রেশন এনথালপি। হাইড্রেশন এনথালপি মানে কি, পানি ওকে জড়াই ধরে, এই যে দেখো HF ভেঙে কি পাই, H+F- এ দুর্বল, সেজন্য উভমুখী। সোডিয়াম হাইড্রোক্সাইড ভেঙে Na+OH- এটা কত 100%, আর এটা কত মাত্র 2.60%। ইথানোয়িক অ্যাসিড ছিল কত বলতো, 0.42% আয়নিত হয় এক মোলার দ্রবণে, গণমাত্রার সাথে অবশ্যই রিলেটেড। এটা কত 2.60। তাহলে এখানে মূল বিক্রিয়া কি, H+OH- মিলে পানি করছে, এটার জন্য তাপ কত, -57.34 কিলোজুল। কিন্তু
কিছু শক্তি তো বিয়োজনে ব্যয় হচ্ছে, কিন্তু এখানে এফ মাইনাস কে পেয়ে হাইড্রেশন হচ্ছে অনেক বেশি। বলছে কি থেকে কিছু কম হয়, দুর্বল এইচএফ এত প্রশমন তাপ এত থেকে কিছু, কিন্তু কিন্তু বলছে কিন্তু দ্রবণে উপস্থিত এফ মাইনাস আয়নের আকার সবচেয়ে ছোট হওয়ায় এতে চার্জ ঘনত্ব বেশি হয়। তাই এফ চার্জ ঘনত্ব মানে হচ্ছে চার্জ ডিভাইড আকার, চার্জ আকার ছোট তাহলে ঘনত্ব বাড়বে। তাই এফ মাইনাস মানে বুঝছো, চার্জ ডিভাইড আকার, আকার ছোট হলে তাহলে চার্জ ঘনত্ব বাড়বে, চার্জ ডেনসিটি বাড়বে। তাই এফ মাইনাস আয়নের সাথে পোলার পানি অণুর মধ্যে পানি যোজন তাপ বা হাইড্রেশন, ইংলিশ ভার্সন যারা আছো তোমার বইয়েও সেম জিনিসটাই ইংলিশে লেখা আছে, তোমার বইয়ে সেম জিনিসটা জাস্ট ইংলিশে লেখা আছে। এফ মাইনাস আয়নের সাথে পোলার পানি অণুর মধ্যে পানি যোজন তাপ বা হাইড্রেশন শক্তি অন্যান্য ঋণাত্মক আয়নের চেয়ে বেশি হয়। সুতরাং এফ মাইনাস আয়নের অতিরিক্ত পানি যোজন প্রশমন তাপের সাথে যোগ হয়ে কত হয়, হাইড্রেশন এনথালপি এটার সাথে আরো যোগ হয়ে -68 হয়। আর এগুলো 57,000, এটা কত 68,000 করে পাবে, চারপাশে ছড়াই দিবে, এর মানে দান করবে, এখান থেকে বের হয়ে যাচ্ছে মাইনাস, এর মানে তাপ উৎপাদী দ্রবণে মোল পরিমাণ ধনাত্মক হাইড্রেশন এনথালপি বলে এই কথাগুলো বলেছে। ঠিক আছে, বলছে কি দেখো তো, এইচএফ হচ্ছে সবচেয়ে দুর্বল এইচএক্স অ্যাসিড গুলোর মধ্যে, এর মানে এইচসিএল এইচএফ এটা হচ্ছে সবচেয়ে দুর্বল, এর চেয়ে শক্তিশালী এইচসিএল। এটা মনে পড়াইছি। হাজারি স্যার বলছে কি কোন কোন লেখক এইচএফ কে সবল অ্যাসিড বলে ব্যাখ্যা করে যে এটা তত্ত্বগত ভুল, অবশ্যই ভুল, কারণ এটা 6.8 × 10⁴। দেখো এটা কি শক্তিশালী, এটা কি শক্তিশালী, দুইটা শক্তিশালী হলে -57.34, এটা কি শক্তিশালী, এটা কি শক্তিশালী, এটার কাছাকাছি -57.34, মানগুলো মুখস্থ করা লাগবে না। এটা কি শক্তিশালী নাইট্রিক অ্যাসিড, এটা কি শক্তিশালী, তাহলে কত -57.34 এর কাছাকাছি। ঠিক আছে, 34 না হয়ে 35 হয়েছে। শক্তিশালী শক্তিশালী -57.34 এর কাছাকাছি, 57.43 হয়েছে। একটা দুর্বল একটা শক্তিশালী, তাহলে কি হবে, এত এখন পাবে না, এত টাকা এখন বাইরে পাবে না, কিছু কি হবে, দুর্বলকে ভাঙতে টাকা খরচ হবে, তাপ খরচ হবে, সেই জন্য তাপ পাইছো আর একটু কম। তাপ উৎপাদী বিক্রিয়া সবগুলাই কি তাপ উৎপাদী বিক্রিয়া, কিন্তু তাপ পাইছো কি আর একটু কম। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড আর অ্যামোনিয়া দুইটাই দুর্বল, তাহলে দুইটা দুর্বলকে ভাঙার জন্য তাপ আরো বেশি খরচ হয়, টাকা আরো বেশি খরচ হয়ে গেছে, তাহলে বাইরে টাকা উৎপাদী বিক্রিয়া, টাকা উৎপাদন করছে কি কম, আগে 57,000 এখন পাইছো 50,000। এইচএফ হলে কি হয়ে যাবে, এইচএফ হলে একটা দুর্বল একটা হওয়ার কথা ছিল 57.34 এর থেকে কম, কিন্তু না হয়ে এটা কি হয়ে গেছে এর থেকে বেশি। কেন, কারণ এফ মাইনাসের উচ্চ হাইড্রেশন এনথালপি, এফ মাইনাসের উচ্চ হাইড্রেশন এনথালপি স্যার এটাই খুঁজবে, এই লেখা থাকলে তোমাকে 3 এ 3 4 এ 4 3 এর মধ্যে আসবে, মূলত 3 এ 3 দিয়ে দিবে উচ্চ হাইড্রেশন এনথালপি। তাহলে দেখো এই কোয়েশ্চেনগুলো নিজে করো, আগে আমরা এই কোয়েশ্চেনগুলো দেখি। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুব ব্যাখ্যা করো, ঢাকা বোর্ড 15, যশোর বোর্ড 15-তে আসছে। কেন, কারণ তীব্র অ্যাসিড সম্পূর্ণ আয়নিত হয়, তীব্র ক্ষার সম্পূর্ণ আয়নিত হয়ে OH মাইনাস দেয়, এখানে মূলত H+ এবং OH মাইনাসের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়, এটি প্রকৃতপক্ষে সামগ্রিকভাবে প্রকৃত বিক্রিয়াটি হলো এটি। তাই এই বিক্রিয়ার তাপের পরিমাণ 0.34, তাই এই মানটা তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের ক্ষেত্রে কি থাকে বলতো, ধ্রুব থাকে। HF অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন তাপের মান এত থেকে বেশি কেন, এটা দুর্বল, এটা H+ দেয় সামান্য, এটা OH মাইনাস দেয়, তাহলে এটা বিয়োজনে আরো তাপশক্তি ব্যয় হয়, সেই জন্য এত থেকে কম হওয়ার কথা ছিল। কিন্তু এফ মাইনাসের আকার ছোট, তাই চার্জ ঘনত্ব বেশি, তাই এর হাইড্রেশন শক্তির মান অতি উচ্চ, হাইড্রেশন শক্তির মান উচ্চ, তাই এত এবং এত এর প্রশমন তাপের মান এত থেকে না কমে বরং কি হয়, বেশি হয়। ঠিক আছে, 68.60 হয়। দুর্বল অ্যাসিড ও সবল ক্ষারের প্রশমন তাপ এত থেকে কম কেন, দুর্বল উভমুখী চিহ্ন দিয়ে দেখাবা ভাঙছে, এই সবল সম্পূর্ণ আয়নিত হয়, আংশিক আয়নিত হয়, এখানে মূলত বিক্রিয়া ঘটে H+ এবং OH মাইনাসে পানি উৎপন্ন হয়। এরপর কি বলবা একটু দেখো, এরপর কি বলবা একটু দেখো, হ্যাঁ সাউন্ড ওকে আছে না, ওকে আছে। এরপর বলবা হচ্ছে তাহলে দুর্বল হবা, এটার বিয়োজনে তোমার কি লাগবে, মাথায় ঢুকে গেছে তো, টাইম লাগলো মাথায় ঢুকাতে পারছি তো, জিনিসটা কষ্ট করলো বিরক্ত করলো ঢুকাতে পারছি তো মাথায়। এর বিয়োজনে অধিক তাপ শক্তি ব্যয়িত হয়, ফলে প্রশমন তাপ এত থেকে কম হয়। তাহলে তোমাকে বলবে হচ্ছে এত এর প্রশমন তাপ একই হবে কিনা, একটাতে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড, আরেকটা আছে HF এত, তুমি বলবা হচ্ছে একই হবে না, HF এর ক্ষেত্রে প্রশমন তাপের মান বেশি হবে, কেন, কারণ উচ্চ আয়নীকরণ শক্তি। বলছে এখানে দুইটা বিক্রিয়া, একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে HF। তাহলে তোমাকে বলবে হচ্ছে এর মধ্যে কোনটিতে প্রশমন তাপ বেশি হবে এবং কেন হবে, এটাতে বেশি হবে কারণ হাইড্রেশন শক্তির কারণে, এখানে দুইটাই স্ট্রং, -57.34 এর মতো হবে, এখানে স্ট্রং একটা স্ট্রং আর একটা উইক। তাহলে বলছে প্রশমন তাপ ভিন্ন হওয়ার কারণ কি, স্ট্রং হলে যা হবে এক মোল পানি এখানে কি হবে, কম হবে, কেন, কারণ এটা দুর্বল হওয়া, এটার বিয়োজনে তাপশক্তি ব্যয়ী হবে, টাকা এখানে ব্যয়ী হবে, এক মোল এত এত বিক্রিয়া এত এবং এত হয়,
উদ্দীপকে HCl এর স্থলে HF অ্যাসিড ব্যবহার করলে দেখো মাদ্রাসা উৎস 17 সিলের অসংখ্য বার আসবে। ΔH এর মানের পরিবর্তন। এখন বলতে পারো আপনি সব পুরনো দিনের কোয়েশ্চেন দেখাচ্ছেন, নতুন দিনের কোয়েশ্চেন দেখাচ্ছেন না কেন? কারণ মাঝখানে প্রায় 6-7 বছর এটা হচ্ছে এই টপিক সিলেবাসেই ছিল না, শর্ট সিলেবাসে স্টুডেন্টরা পড়েছে কোভিডের পরবর্তী মানে কোভিড সময় থেকে আর কি, পরবর্তী বেশ অনেকটা সময়। তো এই জন্য তুমি দেখবা রিসেন্ট 20, 21, 22, 23, 24, 25-এর কোয়েশ্চেন তুমি পাবে না, তুমি পাবা হচ্ছে এই ধরনের পুরনো কোয়েশ্চেন। তোমাদের আবার 26 সাল থেকে দেখবা এখান থেকে কোয়েশ্চেন আসা শুরু হবে। কেমন? 26 সাল থেকে কোয়েশ্চেন আসা। কেউ বলতে পারবা এটা কি তাপ? জাস্ট একটা জিনিস এমনি একটু ধরি, এটা কি তাপ? গ্যাস। এটা আছে অণু, অণু থেকে হইছে পরমাণু, তাহলে পরমাণুকরণ তাপ। বন্ধন ভাঙতে শক্তি ব্যয় হইছে। এবার দেখো আমি কিছু কোয়েশ্চেন পড়াচ্ছি, এই কোয়েশ্চেনগুলো তোমরা পারো কিনা একটু দেখো। এই কোয়েশ্চেনটা বলছে চট্টগ্রাম বোর্ড 2015 বলছে একমোল ইথানল, ইথানল আমরা জানি হচ্ছে জ্বালানি, ঠিক আছে? একটা মুভি আছে ওটা হচ্ছে কি র্যাঙ্গো মনে হয়, অসাধারণ একটা মুভি, আমি নামটা ভুলে গেছি, র্যাঙ্গো না কি যেন, হোয়াটএভার। তো ওকে হচ্ছে তোমার ওই যে গ্যাংস্টার, পাড়ার ধরো সন্ত্রাসী যারা আছে, পাড়ার ধরো স্টার গ্যাংস্টার যারা আছে ওরা ধরে আসছে, ঠিক আছে? ও হচ্ছে ওই জায়গার হিরো। তোমরা এই মুভিটা দেখিও, আমি জাস্ট এমনি ছোট করে জাস্ট ওই কাহিনীটা বলছি। ও হচ্ছে আসলে কিছু পারে না, বাট ও হিরো সেজেছিল। ও করছে কি, ওরা এসে একটা ধরো মদের বোতল নিয়ে মুখে দিছে, ও করছে কি ও আরো ভাব দেখানোর জন্য ও ধরো দুইটা মদ একদম মুখে একসাথে মুখে দিয়ে দিছে। ও হচ্ছে ওইদিকে সন্ত্রাসী যে আছে ও কি করছে, গ্যাংস্টার যে আছে ও হচ্ছে সিগারেট ধরাইছে, এ করছে কি সিগারেট উল্টা করে মুখে দিয়ে দিছে। এই উল্টা করে দিছে, সাথে সাথে কি হয়েছে বলতো, আগুন বের হয়ে গেছে। বিষয়বস্তু চারপাশের মানুষ তো বাবা দিচ্ছে, আর ও দিছে হচ্ছে জাস্ট ভাব দেখানোর জন্য। এই যে দেখো, তো এখানে কি হয়েছে, ইথানল, ইথানল হচ্ছে একটা জ্বালানি। এখন ইথানলের পূর্ণ দহন হচ্ছে, এর মানে অ্যালকোহল যে আছে এটার পূর্ণ দহন হচ্ছে। কেমন? তাহলে অক্সিজেন কি পরিমাণ থাকে? 1 মোল থাকে। ঠিক বলছি না ভুল বলছি? অবশ্যই ভুল বলছি। অক্সিজেন, পর্যাপ্ত অক্সিজেন। 1 মোল, 2 মোল, 4 মোল, 5 মোল, 1 মোল, 2 মোল, 3 মোল, 4 মোল, যা খুশি মোল হোক, কিন্তু এই হচ্ছে 1 মোল। এটা 1 মোল দহনে পর্যাপ্ত অক্সিজেন। কেমন? যা খুশি অক্সিজেন লাগুক না কেন। তাহলে বলছে কয় মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তুমি বোকা না হলে বিক্রিয়া, তুমি যদি মানে বোকা না হইতে বিক্রিয়া লিখাই লাগতো না। আমরা বোকা বলে বিক্রিয়া লিখছি। দেখো কার্বন আছে কয়টা? 2টা। তাহলে কার্বন ডাইঅক্সাইড পাবো কয়টা? 2টা। হাইড্রোজেন আছে কয়টা? 5x 6টা। তাহলে এখানে দিয়ে দিলাম 3, 3 অণু পানি। অক্সিজেন কত হবে? 4টা। এখানে আছে কয়টা? 3টা, 7টা। ঠিক আছে, তাহলে আমি এখানে 7 দিয়ে দিলে হতো 14, 7/2। মানে বুঝছো, 4, 3, 7। তোমাকে কিন্তু অক্সিজেনের পরিমাণ জিজ্ঞেস করে না, বলছে পূর্ণ দহনে কত মোল কার্বন ডাইঅক্সাইড। এটার জন্য করা লাগে, ওর ভিতর কার্বন আছে কয়টা? 2টা। তাহলে 2 মোল কার্বন ডাইঅক্সাইড পাবো। এই কার্বনের পরিণতি কি হবে? কার্বন ডাইঅক্সাইড ছাড়া আর তো কিছু না। কার্বনের পরিণতি কার্বন ডাইঅক্সাইড ছাড়া তো না আর কিছু না। কার্বন আছে কয়টা? 2টা। তাহলে 2 মোল পাবো। ঠিক আছে, 2 মোল পাবো। এবার একটু দেখি নিচের কোনটির মান সর্বদা, ঠিক আছে, নিচের কোনটির মান সর্বদা ঋণাত্মক। এর মানে ড্যালেজ কি? ঋণাত্মক। ড্যালেজ ঋণাত্মক মানে কি? তাপ উৎপাদী। ঠিক আছে, প্রশমন তাপ আমরা দেখেছি কি তাপ উৎপাদী হয়। আরেকটা তাপ আমরা দেখেছি তাপ উৎপাদী হয়, এটা কি বলতো? দহন তাপ। দহন তাপ মানে বুঝছো, যেমন কার্বন যোগ অক্সিজেন, এখান থেকে ধরো পোড়ালাম, এটা হচ্ছে কার্বনের দহন। কেমন? এটা হচ্ছে কি কার্বনের দহন। এই বিক্রিয়ার ড্যালেজ কত আসে? -393.5 কিলোজুল পার মোল। কেমন? আবার আমি ধরো মিথেন প্রাকৃতিক গ্যাস আমাদের বাসায় কি পোড়াচ্ছে, তাই না? সবার বাসায় কি হচ্ছে? মিথেন প্রাকৃতিক গ্যাস এটা পোড়াচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখন বুঝতে পারছো তো? ক্লাসের শুরুতে টপিকটা কঠিন মনে হলে এখন বুঝতে পারছো তো? তাহলে আমি দেখো আমার প্রত্যেকটা কোয়েশ্চেন আমি এক্সপ্লেইন করে দিচ্ছি, তাহলে এটা এত পাবো। আমি ঠিক লিখছি না ভুল? ভুল কেন? কার্বন কার্বন একটা, কার্বন একটা ব্যালেন্স করছে, এখানে কত দিতে হবে? এখানে বিক্রিয়া ব্যালেন্স করা লাগবে। আমি এখন বুঝিয়ে দিচ্ছি, পরে ম্যাথ করতে গেলে দেখবে বিক্রিয়া ব্যালেন্স করা লাগবে। কারণ না হয়তো তুমি গঠন তাপ তুমি একটা পানি হিসেব করছো, কিন্তু আছে 2টা পানি, ওটা গঠন তাপ তো হিসেব করা লাগবে। ঠিক আছে, তাহলে এবার দেখো তো এত, তাহলে অক্সিজেন কয়টা? 1, 2, 3, 4। তাহলে এখানে কত দিয়ে দিলাম? 2। তাহলে এখানে -893.5, আমি আর ওইটা দিলাম না, এত কিলোজুল পার মোল। ঠিক আছে, এত কিলোজুল পার মোল। তাহলে দহন তাপ কি হয় বলতো? তাপ উৎপাদী হয়। কোন পরিবর্তনটি তাপ উৎপাদী? দেখো পানি থেকে বাষ্প হচ্ছে, এর তো তাপ লাগবে। পানি থেকে বাষ্প হচ্ছে, ওর তো তাপ লাগবে। 44 কিলোজুল। বাষ্প থেকে পানি হচ্ছে, ওই শক্তি ছিল বেশি, এখন শক্তি কমে গেছে, তাহলে শক্তিটা কই যাবে? চারপাশে ছড়াই যাবে। বলছে কোনটি তাপ উৎপাদী। দেখো সলিড থেকে লিকুইড হচ্ছে, সলিড থেকে লিকুইড হচ্ছে, তাহলে কি হবে বলতো? তাপ লাগবে।
সলিড তো, ও লিকুইড হচ্ছে, ও শক্তি বাড়ছে। সলিড ও মানে বরফ ছিল, তরলে পরিণত, তাহলে তাপ লাগছে কেমন, এখানে কত লাগে 6 কিলো জুল। এখানে বলছে কি দেখো তো, সলিড থেকে গ্যাস হচ্ছে, এটা এমনি কেউ পারবা? দেখো সলিড থেকে গ্যাস হতে গেলে ফার্স্টে কি হতে হবে, লিকুইড, এরপর এখানে কি হবে, গ্যাস হবে। এটার জন্য কত লাগে 6 কিলো জুল। লিকুইড থেকে এটা হওয়ার জন্য লাগে কত 44, তাহলে এটার ড্যালেজ হবে কত বলো তো, 44 প্লাস 6 এর মানে 50 কিলো জুল প্লাস। মানে কি বিক্রিয়া হবে, তাপ তাপ হারি বিক্রিয়া হবে, সবগুলোই তাপ হারি, এটা হচ্ছে তাপ উৎপাদী। দেখছো দিনাজপুর বোর্ড 15তে আসছে, একটু দেখো বুঝছো কিনা, একটু দেখো আমাকে জানাও, আমি একটু দেখি সব ওকে আছে কিনা। কি বিক্রিয়া হবে, তাপ হারি বিক্রিয়া হবে, সবগুলোই তাপ হারি, এটা হচ্ছে তাপ, একটু দেখো। ঠিক আছে, দেখো এমসিকিউ খুব মজার না, নিচের কোনটি অদাহ্য পদার্থ, মানে নিচের কোনটি দাহ্য নয় এটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, দাহ্য নয় হচ্ছে এখানের মধ্যে কে আছে বলো তো, নাইট্রোজেন। ঠিক আছে, দাহ্য নয় হচ্ছে কোনটা, বেনজিন, হাইড্রোকার্বন দহন হয়, হাইড্রোজেন দহন হয়, ইথার দহন হয়। ঠিক আছে, অদাহ্য পদার্থ হচ্ছে নাইট্রোজেন। ক্লোরিন, ক্লোরিনের সাথে একটা ইলেকট্রন যোগ করে ক্লোরাইড করছে, ড্যালেজকে কি বলে, এই বিক্রিয়ার ড্যালেজকে কি বলে, এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম। ক্লোরিন, ওইরে তুমি টাকা দিচ্ছ, টাকা যদি ছিনতাই করে নিয়ে আসো আয়নীকরণ শক্তি, আর টাকা যদি দাও তাহলে হয় কি, ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, ইলেকট্রন আসক্তি। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান কত হয়, দেখো অসংখ্যবার আসছে, ঢাকা বোর্ড 15, চট্টগ্রাম বোর্ড 15, বরিশাল বোর্ড 15, আরো আসছে এটা অনেকবার, -57.34 কিলোজুল পার মোল এভারেজ। কেমন, এই কোয়েশ্চেনটা এখন আমরা পড়িনি, পড়বো। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমরা এখনো পড়িনি, পড়বো। বলছে বেরিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা কি স্ট্রং ক্ষার, গ্রুপ 2 এর ক্ষার। এরকম বলতে পারো, কেন স্ট্রং বলেছেন আপনি, গ্রুপ 2 এর ক্ষার ওই জন্য স্ট্রং বলেছে, এটা কি একটা স্ট্রং অ্যাসিড। তাহলে এদের মধ্যে আসলে তো এই বিক্রিয়া ঘটে না, বেরিয়াম 2+Cl- হিসেবে এরা গোড়াগুড়ি করছে, তুমি লিখলে ভুল হবে না, কারণ এটা অ্যাকোয়াস লেখা আছে, অ্যাকোয়াস মানে এরা আয়নে বিভক্ত আছে, এখানে এই বিক্রিয়াটা হবে। বলছে এই বিক্রিয়ার জন্য প্রশমন এনথালপি কত, এই বিক্রিয়ার জন্য প্রশমন এনথালপি কত। ঠিক আছে, এই বিক্রিয়ার জন্য প্রশমন এনথালপি কত, একটু দেখো, এই বিক্রিয়ার জন্য প্রশমন এনথালপি কত। তাহলে এই বিক্রিয়ার প্রশমন এনথালপি কত হবে, -57.34 কিলোজুল পার মোল। এখানে পানি আছে কয় মোল, দেখো এই কোশ্চেনটা একটু স্টার দিয়ে রাখো, এখানে পানি আছে কয় মোল, 2 মোল। তাহলে 2 মোল হলে -57 হবে নাকি 144 হবে। ঠিক আছে, -57 হবে, এমনি প্রশমন এনথালপি বুঝে হচ্ছে 1 মোলের জন্য, কিন্তু এখানে বিক্রিয়া, এই বিক্রিয়ার বলেছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে, এই বিক্রিয়ার ক্ষেত্রে এখন এনার্জি কত পাবো 144। 1 মোল যদি হতো তাহলে আমরা কি পেতাম 57, এখানে পানি আছে কয় মোল, 2 মোল। তাহলে এখন আমরা কত পাবো, 57 এর ডাবল, 57 এর ডাবল কত হয়, 144 হয় না নাকি, কই ক্যালকুলেটরও তো খুঁজে পাচ্ছি, 57 এর ডাবল কি, কেমন কেমন জানি লাগছে না, দেখি তো 57 এর ডাবল কত, হাই হাই, ব্রেন দেখছো একদম নাই হয়ে গেছে, 114 হয়। এটা তো 114 দেয়ই নেই, তাহলে তো আর এটা দেওয়ার অপশনই নেই, এইসব বুঝছো, এটা তো 114 দেয়ই নেই, তা বলছে 52 তো হচ্ছে 100 হয়, তাহলে এটা দেওয়ার অপশনই নেই, প্রশমন এনথালপি তাহলে এটাই দিতে হবে, আর কোনো অপশন নেই। নিচের কোনটির বিক্রিয়া তাপ অধিক, কেমন অধিক, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে কত শক্তিশালী, 57.34, কেমন -57.34, শক্তিশালী, শক্তিশালী, স্ট্রং, স্ট্রং। তাহলে আনুমানিক কত হবে বলতো, -57.34 এর মতো অ্যাপ্রক্সিমেট। এটা হচ্ছে একটা কি দুর্বল, তাহলে লেস দেন -57.34, এত থেকে কম হবে। এখানে HF আছে হাইড্রেশনের -68.6, তাহলে বলছে অধিক বিক্রিয়া তাপ অধিক পাবো, এটাই সবগুলোই তাপ উৎপাদী বিক্রিয়া, বাট এখানে তাপ পাবো সবচেয়ে বেশি। ঠিক আছে, বিক্রিয়া তাপ অধিক। নিচের কোন প্রশমন বিক্রিয়ায় প্রশমন তাপ সবচেয়ে কম, কুমিল্লা বোর্ড 19-এ আসছে, এটা হচ্ছে -57 দুর্বল এত, তাহলে দুর্বল হলে এটা দুর্বল, একটা উইক একটা স্ট্রং। এখানে হচ্ছে কি এটাও উইক এটা উইক, দুইটাও খোলে বিয়োজনে বেশি শক্তি খরচ হয়ে যাবে, বেশি টাকা খরচ হয়ে যাবে, তাহলে প্রশমন তাপ এখানে পাবো কি সবচেয়ে কম। ঠিক আছে, এখানে পাবো বেশি,
বুঝছো না বুঝো না? পারবা তো এই ধরনের কোয়েশ্চেন আসলে? কোন প্রক্রিয়াটি তাপ উৎপাদী? বন্ধন বিয়োজন। কোনো জিনিস ভাঙার জন্য কেউ বসে আছে, ওদের ব্রেকআপ করবা, শক্তি তোমার দিতে হবে। এর মানে এটা হবে তাপ হারি, তুমি তাপ হারাবা, তোমাকে ইনভেস্ট করা লাগবে ওইদের পিছনে। গলন, গলাতে একটা জিনিস গলাতে তোমার কি দেয়া লাগবে? তাপ খরচ করা লাগবে, টাকা খরচ করা লাগবে। বাষ্পীভবন, ওরে তরল আছে বাষ্পে পাঠাই দিবা, বাংলাদেশ থেকে ওরে অন্য জায়গায় পাঠাই দিবা, বিষয় বুঝছো? এয়ারে করে বাষ্পীকরণ করবে, এর মানে তার টাকা খরচ করা লাগবে। ঘনীভবন মানে হচ্ছে বাষ্প থেকে কি হবে? তরল হবে। তাহলে ও শক্তি বেশি ছিল, এখন কমবে। তাপ উৎপাদী, ঠিক আছে? তাপ উৎপাদী এই কোয়েশ্চেন গুলাই তোমার আসবে। কেমন? এবার আমি একটা ম্যাথ করাচ্ছি, একটু দেখো। আমি একটা ম্যাথ নিয়ে আসি। টাইপ 1, কেমন? আমাদের টাইপ 1 এনার্জি আছে তো সবার? এনার্জি আছে তো সবার? আশা করি আছে। দুইটা ম্যাথ করাবো আমি। ফার্স্ট ম্যাথটা আসে এমসিকিউতে, দুইটা ম্যাথ করাবো। তবে মাঝে একবার বোর্ডে দেখলাম যেটা গ নাম্বার কোয়েশ্চেনও দিয়ে দিছে, আসে এমসিকিউতে একবার বোর্ডে ক নাম্বার কোয়েশ্চেনও দিছে, হাজিরি স্যারের বইয়ের ম্যাথ। মিথেনের দহন তাপ দেয়া আছে এত, বলছে 1500 কিলোজুল তাপ উৎপন্ন করতে কি পরিমাণ অক্সিজেন মিথেনের দহনে প্রয়োজন হবে? কি পরিমাণ অক্সিজেন? তাহলে দেখো মিথেনের বলেছে দহন, একটু বুঝো। মিথেন, মিথেন লিখলাম। দহন মানে কার সাথে বিক্রিয়া? অক্সিজেনের সাথে বিক্রিয়া। আমরা কি পাবো? কার্বন যেটা আছে ওর কাছে, ওটা কিসে পরিণত হবে? কার্বন ডাই অক্সাইডে। হাইড্রোজেন যেটা আছে এটা কিসে পরিণত হবে? স্টিমে। ঠিক আছে, এখানে অবশ্যই স্টিমে হবে না, এই মানটা দেয়া আছে তো, এটা হচ্ছে তরলে পরিণত হওয়ার মান। আমি জিনিসটা নিয়ে বলবো, যাই হোক। তাহলে পরিণত হলে এখানে আর অবস্থাগুলো নিয়ে কথা বলেন। ড্যালেজ সমান কত দেয়া আছে? দহন এনথালপি 890.3 কিলোজুল পার মোল। এবার এটা ব্যালেন্স করব। কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে চারটা, তাহলে 2 3, অক্সিজেন 1 2 3 4, তাহলে এখানে 2। তাহলে দেখো এত কিলোজুল তাপ উৎপন্ন করতে অক্সিজেন লাগে, তোমাকে বলছে অক্সিজেন কত লাগে? অক্সিজেন 2 মোল লাগে। দেখো তো আমরা এই বিক্রিয়া থেকে পাচ্ছি, এটা যখন 1 মোলের দহন হচ্ছে তখন এত তাপ, আর 890 মাইনাস দিয়ে বোঝাচ্ছে এত তাপ উৎপন্ন হয়েছে। কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে 1 মোল মিথেন থেকে, আর তখন অক্সিজেন লাগছে কত? 2 মোল উৎপন্ন হতে। কি পরিমাণ? পরিমাণ বললে সাধারণত আমরা মোল গ্রামে বের করব। কেমন? মোলে বের করব, মোল থেকে গ্রামে নিয়ে যাব। যদি বলতো কত আয়তন, তখন আমরা আয়তনে নিয়ে যেতাম। এসটিপি যদি বলতো তাহলে এসটিপি তে এত আয়তন। তাহলে অক্সিজেন প্রয়োজন হচ্ছে কত মোল? 2 মোল বা 32 গ্রাম। আমরা মোলে লিখবো, এরপর মোল থেকে গ্রামে নিব। মোলে লেখাটা হচ্ছে বেস্ট, এরপর আমরা গ্রামে নিব। তাহলে সুতরাং 1500, এমনি অপশন থাকবে হচ্ছে গ্রামে। অক্সিজেন প্রয়োজন সাধারণত অপশন থাকে গ্রামে, কারণ মোলে নিলে মোল থেকে আয়তন বলে যে কোনো কিছু নিয়ে আসো। আজকে প্রায় আসলে এই চ্যাপ্টার আর কিছুই নেই, দেখবে তো নেক্সট দিন পড়াবো খুব মজার কিছু ম্যাথ। এত মোল, এত মোল মানে কত গ্রাম ইন্টু 32, ঠিক আছে? এটা ইন্টু 32 মোল, তো মোল থেকে 32 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কিসে চলে গেল? ভেঙে লিখে দিব, লিখে দিই। ওকে চেয়েছে অক্সিজেন, তাহলে ইন্টু 32 মানে 107.8 আর 2 গ্রাম। হতে অক্সিজেন প্রয়োজন হচ্ছে 2 মোল। বুঝছো মনে হয়? কেমন? এটুকু একটু লিখে নাও, এটুকু একটু লিখে নাও, আমি এমনি টাইম দিচ্ছি কয়েক সেকেন্ড। তাহলে হচ্ছে এটা আমাদের টাইপ 1। আমরা একটা সিকিউ অলরেডি পড়েছি, প্রশোভন তাপেরটা সিকিউতে আসে। এরপর এখন যে ম্যাথগুলা করছি এখান থেকে ম্যাথ আসে পরীক্ষায়।
ওকে, এই ম্যাথটা করার জন্য তো আসলে কোনো সূত্র বা কিছুর দরকার ছিল না, কেমন? আশা করি লিখে নিয়েছো, এরপরেও যারা লিখো নাই পজ দিয়ে লিখে নিবে। এবার দেখো তো আমরা আজকের দিনে সূত্র কি শিখেছি। আমরা শিখেছি এইচ ইকুয়াল ইউ প্লাস পিবি, ভুল। আমরা শিখেছি ডেল এইচ ইকুয়াল ডেল ইউ প্লাস পি ডেল বি, কারণ ওইটা মাপা যায় না। এনথালপি, আমরা এনথালপি পরিবর্তন, অভ্যন্তর শক্তি মাপি না, অভ্যন্তর শক্তি পরিবর্তন মাপি। এখান থেকে আরো শিখেছি ডেল এইচ ইকুয়াল কি বলতো ডেল ইউ প্লাস এখানে কি বলতো পিবি ইকুয়াল এনআরটি, তাহলে ডেন আরটি মূল সংখ্যার পরিবর্তন না হলে এটা কি হবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 2 নাম্বার আমরা শিখেছি ডেল এইচ সমান এইচপি মাইনাস এইচআর। আমরা কি জানি এবার বলো তো, ডেল এইচ সমান উৎপাদের গঠন তাপ, যদি তোমাকে গঠন তাপ এই শব্দটা দেয়া থাকে মাইনাস বিক্রিয়কের, আমরা এখন একটা কোয়েশ্চেন পড়বো। এই কোয়েশ্চেনটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি আসা কোয়েশ্চেন, মানে এই টপিক থেকে সবচেয়ে বেশি আসা কোয়েশ্চেন হচ্ছে এটা, গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ। আমাদের কাজ হচ্ছে একদম ইজি। দেখো মিথেন ইথেন বলছে এই দুইটা জ্বালানি। আমরা তো জানি মিথেন হচ্ছে একটা হাইড্রোকার্বন, একে পোড়ানো যায়, পোড়ালে তাপ উৎপন্ন হবে। ইথেন একটা হাইড্রোকার্বন, মানে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য মিথেন, পরের সদস্য ইথেন। প্রোপেন বিউটেন এগুলো হচ্ছে জ্বালানি। তো বলছে কার্বন ডাইঅক্সাইড পানি এদের গঠন এনথালপি দেয়া আছে, এদের গঠন এনথালপি দেয়া আছে, প্রমাণ গঠন এনথালপি। তাহলে আমরা এইচ লিখবো নাকি এইচ নট লিখবো? এইচ নট লিখবো। ঠিক আছে, এগুলো দেয়া আছে। বলছে প্রদত্ত ডেটার সাথে হিসাব করে দেখাও যে জ্বালানি হিসেবে মিথেন এবং ইথেন গ্যাসের মধ্যে কোনটি অধিক উপযোগী। এর মানে এটা ভালো জ্বালানি নাকি এটা ভালো জ্বালানি। তাহলে দেখো আমাকে দেয়া আছে কি, এইচ নট কার জন্য দেয়া আছে, মিথেনের জন্য দেয়া আছে। কত দেয়া আছে, -74.89, একক হচ্ছে কিলোজুল পার মোল। দেখো আগে কোয়েশ্চেনটা সুন্দর মতো লিখবা। এটা হচ্ছে 10 স্টার, ম্যাক্সিমাম তোমাদের কলেজের সাথে আসবে যারা আসো, দেখবা হচ্ছে তাপ রসায়ন থেকে কোয়েশ্চেন আসলে এটা আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, বিগত বছর বোর্ড পরীক্ষা এটা সবচেয়ে বেশি আসছে। এটা বা এইরকম জাস্ট ডেটা একটু এদিক সেদিক, ইথেনের জায়গায় প্রোপেন এটা একটু এদিক সেদিক। তাহলে এটা কত, -84. এই টপিক থেকে সিকিউ আসবে, কারণ এটা এতদিন শর্ট সিলেবাসে ছিল না। এটা বিক্রিয়ার ক্রম এগুলো থেকে সিকিউ আসবে। তোমরা আসলে এসে বলিও, কমেন্ট করিও। বিশ্বপুষ্প কলেজেও স্যাররা বসে আছে এইগুলা থেকে কোয়েশ্চেন দেওয়ার জন্য। যারা পড়বে তাদের জন্য একদম ইজি, কষ্ট করে জাস্ট ক্লাসটা করা লাগবে। তাহলে যা যা দেয়া আছে প্রেশার না নিয়ে জাস্ট ওইটা লিখে ফেললাম। এবার বলছে জ্বালানি হিসেবে কোনটা ভালো। জ্বালানি হিসেবে ভালো এর কখন বুঝবো, আগে ওদেরকে তো পোড়াতে হবে। জ্বালানি হিসেবে ভালো বুঝবো কখন, আগে তো ওদেরকে কম্বাসন করতে হবে, পোড়াতে হবে। তাহলে আমি আগে মিথেন নিয়ে আলোচনা করি। মিথেনকে আমি কি করব, দহন করব। যেটাই তাপ বেশি পাবো ওইটা বলবো ভালো। তুমি কোনো কিছু একটা পোড়াই, এখানে সহজ আলোচনা, যেখানে তুমি তাপ বেশি পাবো এটাকে বলছো কি ভালো। একবার তুমি মিথেনকে কম্বাসন করবে আর একবার তুমি ইথেনকে কম্বাসন করবে। দেখো মিথেন, তাহলে এটা হচ্ছে কি, কার্বন একটা কার্বন একটা, হাইড্রোজেন চারটা, তাহলে এখানে 2 দিয়ে দিলাম, 1 2 3 4, তাহলে এখানে দিয়ে দিলাম হচ্ছে 2। ঠিক আছে, এখানে 2 দিয়ে দিলাম। তাহলে এই বিক্রিয়ার ড্যালেজটা আমরা বের করব, এই বিক্রিয়ার ড্যালেজটা আমরা বের করব, ড্যালেজটা কত মিথেনের জন্য। তাহলে দেখো তো এই বিক্রিয়ার ড্যালেজ বের করতে গেলে আমরা কি লিখব, ড্যালেজ সমান উৎপাদের গঠন এনথালপি মাইনাস কি বিক্রিয়কের গঠন এনথালপি। ড্যালেজ সমান কি লিখবো আমরা, আগে বাংলায় লিখবো উৎপাদের মানে ওর ভিতরে শক্তিটা আমরা দেখছি, মাইনাস বিক্রিয়কের ড্যালেজ জিনিসটা কিসে হয়, স্থির চাপে নাকি স্থির আয়তনে, স্থির চাপে। এখানে এই প্রসেস যখন হচ্ছে, ওকে যখন পোড়াচ্ছে আমরা আসলে চাপের পরিবর্তন করছি না, যদি এটা দেখবে এখানে কোনো কাজ নেই।
ম্যাথ করতে গেলে। এবার দেখো তো উৎপাদ কি কি আছে। উৎপাদ আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একটা, প্লাস পানি আছে কয়টা, ঠিক লিখছি না ভুল, ভুল নট গুলা দিইনি, ঠিক লিখছি না ভুল, নট গুলা দিইনি ভুল। তাহলে এবার দেখো তো মাইনাস বিক্রিয়ক আছে কি কি, মিথেন, অক্সিজেন আছে কয়টা, দুইটা, যদিও এটার জন্য ভুল হতো না, কারণ অক্সিজেনের জন্য দেখো এর গঠন এনথালপি তোমাকে দেয়া আছে নাকি দেয়া নাই, কার্বন ডাইঅক্সাইডের দেয়া আছে মাইনাস 393.3, এইটা কত হয় প্লাস 2 ইন্টু মাইনাস 220.20, মাইনাস মিথেনেরটা কত দেয়া আছে 74.89। অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন যারা স্বাভাবিকভাবে O2 গঠন করছে, N2 গঠন করছে, H2Cl, H এর ক্ষেত্রে কত হবে 0, এদের ক্ষেত্রে গঠন এনথালপির মান কত হবে বলো তো 0। ঠিক আছে, অক্সিজেন, নাইট্রোজেন, এরপর তোমার কি হাইড্রোজেন, ক্লোরিন যারা স্বাভাবিক অবস্থায় দ্বিপরমাণু বা নিজের যে অবস্থাটা ওইটার জন্য কি অ্যাসিড P4, সালফার থাকে অ্যাসিড হিসেবে ওর জন্য 0, ফসফরাস থাকে P4 হিসেবে ওর জন্য কত হবে 0, স্বাভাবিক অবস্থায় ওইটাই থাকে। তাহলে মাইনাস 393.30 মাইনাস প্লাস 74 পয়েন্ট, তাহলে এটা কত আসছে 7581 কিলোজুল পার মোল। এবার দেখো সাধারণ মানুষ যখন কোন একটা জ্বালানি কিনে ও কি মোলের জিনিসটা বুঝে, যেটা আমরা কেমিস্ট্রিতে বলছি ও কি মোলের বিষয়টা বুঝে নাকি গ্রাম কেজি এগুলাতে মাপে, গ্রাম বা কেজি এগুলাতে মাপে, তাই না? তাহলে আমি এখন একটু দেখবো সাধারণ মানুষকে জ্বালানি বোঝানোর জন্য আমরা কি করব, ভর হিসেবে মাপবো। তাহলে এটা 1 মোল সমান কত ভর, এত কিলোজুল, 1 মোল সমান কত বলতো 16 গ্রাম। পার গ্রাম, ঠিক আছে, এত কিলোজুল পার গ্রাম, কেমন এটা লিখেছে বুঝছো? আগে মিথেনেরটা লিখো, সবাই একটু এইটুকু লিখো তো, তাড়াহুড়া করার কিছু নেই, একদমই তাড়াহুড়ার কিছু নেই। হয়েছে সবার? এবার আমরা ইথেনেরটা লিখবো। দেখো আমরা মিথেনের দহন যাদের লিখা হয়নি এটুকু একটু পজ দিবে, আর জানি অনেকেরই লিখা হয়নি, আগে কোয়েশ্চেনটা সুন্দর মতো লিখবা, ঠিক আছে, এরপর এটা লিখবা, ঠিক আছে, কোয়েশ্চেনটাও সুন্দর মতো লিখবে, এটা খাতায় থাকা লাগবে, টেনেস্টের মান এটা পরীক্ষা অসংখ্যবার আসছে, বললাম তো এই টপিকে সবচেয়ে বেশি আসা এইটা। ইথেনের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বোকা না হলে বলো কয়টা পাবা, দুইটা পাবা, কারণ কার্বন আছে দুইটা, কার্বন আছে দুইটা, কার্বন ডাইঅক্সাইড দুইটা, হাইড্রোজেন আছে ছয়টা, এর মানে পানি পাবো কয়টা, তিনটা। তাহলে এখানে অক্সিজেন হচ্ছে কত, 4, 4 3 কত 7। এটা ভুল হলেও কিছু যায় আসবে না, কিন্তু ভুল হলে স্যার মার্ক করবে, কারণ এই অক্সিজেনের জন্য তো 0, সেজন্য কোনো সমস্যা নেই। তাহলে এটার জন্য ডেল এইচ প্রাইম আমরা কি পাবো, এটা বের করব, ঠিক আছে, এটা বের করব। তাহলে ডেল এইচ প্রাইম সমান আমরা লিখতে পারবো উৎপাদের গঠন তাপ, তাপ বলেছে নাকি এনথালপি শব্দটা দিয়েছে, এনথালপি, মাইনাস বিক্রিয়কের উৎপাদ কতটুকু আছে, কার্বন ডাইঅক্সাইড আছে দুইটা, তাহলে এখানে দেখো তো বিক্রিয়কের মধ্যে কি আছে, ইথেন আছে C2H6,
ঠিক লিখছি না ভুল? ভুল, এখানে নট গুলা দিইনি, নট দিয়ে এখানে প্রমাণ অবস্থা বোঝাচ্ছে, না দিলে ভুল হবে যে, তারা বই অনেক ক্ষেত্রে দেয়নি, কিন্তু আমরা প্রমাণ যেহেতু বলেই দিয়েছে আমরা নটটা ইউজ করি, তাহলে ভালো হবে। তাহলে এটা কত হয়? -393.3। এটার জন্য কত? -220.2। ইথেন কত? -84.52। এটা কত আসছে? -1368। দেখো মোল হিসেবে কিন্তু আগেরটাই তাপ উৎপন্ন হয়েছে কত? 758। এখানে হয়েছে আরো বেশি মোল, কিন্তু মোল হিসেবে তো আর করবে না। সাধারণ মানুষ আমার হিসেব করতে হবে কিসে? গ্রামে। এক মোল ইথেন সমান কত দেখো তো? কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে কত? 6টা। তাহলে এর মোলার ভর কত হয়? 12 গুণ 2 প্লাস 6, এরপরে কত? 30 প্রতি মোলে, প্রতি মোলের ভর। তাহলে এটার ভাগ হবে কত দিয়ে? 30 দিয়ে। তাহলে এখানে আসছে কত? -45.42 কিলোজুল পার গ্রাম। দেখো প্রতি গ্রামে এটাতে পাচ্ছি 47 কিলোজুল করে, আর এখানে পাচ্ছি কি কত বলো তো? 45। তাহলে কোনটা উত্তম? মিথেন উত্তম, কারণ প্রতি গ্রাম পোড়ালে এখানে বেশি পাচ্ছি। সুতরাং জ্বালানি হিসেবে আরেকটা লাইন লিখবে, জ্বালানি হিসেবে মিথেনে বেশি পাওয়া যাচ্ছে প্রতি গ্রামে, তাহলে জ্বালানি হিসেবে কে উত্তম? সব করে যদি এই লাইন না লিখো, মিথেন উত্তম এটা না বলো, তাহলে মার্কস 4-এ পাবা হচ্ছে 2। ঠিক আছে, 0 বসাই দিতে পারে, কারণ মূল অ্যান্সার তুমি যদি না দাও তাহলে তো হবে না। তাহলে কে উত্তম বলো তো? মিথেন উত্তম। এটুকু একটু সবাই লিখে নাও। মিথেন উত্তম। ওকে, সুন্দরভাবে একটু সবাই লিখে নাও। ঠিক ঠিক আছে। এবার দেখো, এবার দেখো আমি তোমাদের একটা HW দিচ্ছি। দেখো বলছে 2 কার্বন বিশিষ্ট, এই কোয়েশ্চেনটা একটু দেখো। বলছে 2 কার্বন বিশিষ্ট 2টা হাইড্রোকার্বন আছে, একটা পি আর একটা হচ্ছে কিউ। বলছে একটার মধ্যে sp3 সংকরণ আর একটাতে হচ্ছে sp2 সংকরণ। তাহলে পি জিনিসটা sp3 সংকরণ হলে এটা কি হবে? ইথেন, কারণ 2 কার্বন বিশিষ্ট। তাহলে কিউ যৌগটা কি হবে? sp2 সংকরণ, তাহলে হবে ইথিন। ইথিন সংকরণের মাধ্যমে গঠিত। এবার বলছে কিউ কার্বন ডাইঅক্সাইড এবং H2 এই যৌগগুলোর প্রমাণ গঠন তাপ তোমাকে দেয়া আছে, গঠন তাপ দেয়া আছে। ঠিক আছে, এত এত এত। পি হাইড্রোকার্বনের দেয়া আছে প্রমাণ দহন তাপ এত। এখন বলছে এই কোশ্চেনটা আমরা পারি এখনই। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের জন্য প্রশমন তাপ ধ্রুবক কেন ব্যাখ্যা করো। ঢাকা বোর্ড 17তে আসছে, 15তে আসছে। প্রশমন তাপ ধ্রুবক কেন? কারণ বলতে হবে তুমি একটা উদাহরণ দিবা, এখানে এই বিক্রিয়া ঘটছে, মনে হলো এখানে প্রকৃতপক্ষে বিক্রিয়া হয় H+ এবং OH- এর মধ্যে, বাকিগুলা তোমার এমনি দ্রবণে দর্শকায়ন হিসেবে থাকে। আমার মেট কথা হচ্ছে ক্ষেত্রে বিক্রিয়া হয় না আর কি। তো এই একই বিক্রিয়া যেহেতু হচ্ছে, এই বিক্রিয়ার যে তাপ এটা সব ক্ষেত্রে প্রায় কি থাকবে? ধ্রুব থাকবে। ট্রিহাইড্রোকার্বনের প্রধান সংকটন তাপ নির্ণয় করো। চট্টগ্রাম বোর্ড 17তে এটা আসছে, গ নাম্বারটা। এরপর বলছো উদ্দীপকের পি এবং কিউ এর মধ্যে কোনটি উৎকৃষ্ট জ্বালানি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এই জিনিসটা দিচ্ছি, ঘ নাম্বারটা দিচ্ছি তোমাদের জন্য HW। তো আমরা যে কোয়েশ্চেন করেছি ওটার সাথে এটার পার্থক্য কি?
আমরা যে কোয়েশ্চেন করেছি এখানে দুইটা জ্বালানি ছিল, মিথেন এবং ইথেন। দেখো মিথেন এবং ইথেন দুইটারই কি দেয়া ছিল, গঠন এনথালপি দেয়া ছিল। গঠন এনথালপি এটার দেয়া ছিল, এটার দেয়া ছিল, এটার দেয়া ছিল, এটার দেয়া ছিল। ঠিক আছে, ওই যে দেখো একটা একটা মান, দুইটা মান, তিনটা মান, চারটা মান। আমরা যে কোয়েশ্চেনটা এখন পরীক্ষায় আসছে এখানে মিথেন আর ইথেন নাই, এখানে বরং আছে ইথেন আর একটা আছে ইথিন, একটা আছে ইথেন আর একটা আছে ইথিন। ওইটা সমস্যা না, সমস্যা হচ্ছে এখানে চারটার গঠন তাপই দেয়া ছিল। এখন যে কোয়েশ্চেনটা আসছে এখানে গঠন তাপ দেয়া আছে তিনটার, আরেকটার গঠন তাপ তোমাকে বাইর করতে বলছে। এবং ওইটার কি দেয়া আছে বলতো, দহন তাপ তোমাকে দেয়া আছে পি হাইড্রোকার্বন। যদি গঠন তাপ বাইর করতে বলে মনে রাখবো অবশ্যই অবশ্যই কি দেয়া আছে বলতো, দহন তাপ তোমাকে দেয়া থাকবে। বুঝো নেই পি হাইড্রোকার্বন, আমি করে দিই গ নাম্বারটা, আমি করে দিই। দেখো গ নাম্বারটা আমি করে দিই, একটা সিকিউ করলে আইডিয়াটা অনেক স্পষ্ট হয়। পি হাইড্রোকার্বন হলো কি, যেহেতু sp3 সংকরিত এর মানে কি ইথেন, ইথেন। তাহলে ইথেনের জন্য আমরা যদি বিক্রিয়া করি CH3CH3, ঠিক আছে, বাইটাকে আমরা কি লিখতে পারি C2H6, যেটা সুবিধা তোমার চোখের শান্তির জন্য আমি এটা লিখছি C2H6। অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া দিবে আমরা কি পাবো, কার্বন ডাই অক্সাইড পাবো আর পানি পাবো। কার্বন কয়টা, দুইটা, কার্বন ডাই অক্সাইড দুইটা পাবো। অক্সিজেন কয়টা, ছয়টা, তাহলে এখানে তিনটা দিলাম। তাহলে অক্সিজেন কয়টা, 4 3 7, এখানে 7 হলে 14 7। এই বিক্রিয়ার ড্যালেজ কিন্তু তোমাকে দেয়া আছে, একটু দেখো এই বিক্রিয়ার প্রমাণ দহন তাপ তোমাকে দেয়া আছে, পার মোল এটা দেয়া আছে। আর তোমাকে কি দেয়া আছে দেখো তো, ড্যালেজ নট, এখানে নট দিলাম, এটা দহন তাপ দেয়া আছে। এরপর তোমাকে কি দেয়া আছে বলো তো, কার্বন ডাই অক্সাইডেরটা দেয়া আছে। কার্বন ডাই অক্সাইডেরটা দেয়া আছে হচ্ছে ফরমেশন তাপ -393 কিলোজুল পার মোল। কি কি দেয়া আছে এগুলা লিখলাম, সংশ্লিষ্ট বিক্রিয়ায় লিখলাম ড্যালেজ নট। এবার পানির জন্য কত দেয়া আছে দেখো তো, -200। এবার দেখো দহন তাপ সমান আমরা কি লিখতে পারি, দেখো আমরা এখন ড্যালেজ নট সমান আমরা কি লিখতে পারি, উৎপাদের গঠন এনথালপি, এনথালপি বলেছে নাকি তাপ শব্দটা বলেছে, প্রমাণ গঠন তাপ, গঠন তাপ যেটা বলেছো এটা দিয়ে করবা, কিন্তু এটা কোনো সমস্যা না আর কি, এনথালপিটাই বলা ভালো। এটা ধরো তোমাদের এখানে আসলে কোনো সমস্যা নেই, গঠন তাপ। তাহলে উৎপাদ কি কি আছে, উৎপাদ আছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাহলে দুইটা, এটা আছে কয়টা, একটু পরিশ্রম করাচ্ছি, বুঝছো পড়ালেখা তো এত আরামের না, একটু কষ্ট করালে করবা, কষ্ট করালে 8 10 জন থেকে ভালো করার সুযোগ পাবা, পরীক্ষায় ভালো করার সুযোগ পাবা। কয়দিন কষ্ট করো, কষ্ট করতেছো যখন, ক্লাস করতে আসছো যখন, একটু প্র্যাকটিস করাই শিখিও, ঠিক আছে, তোমার তো লাভ আছে। দেখো এটার ড্যালেজ কিন্তু তোমাকে দেয়া আছে 370। এরপর বিক্রিয়কের গঠন তাপ, বিক্রিয়ক কে আছে H, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডটা কত, -393। এটা বের করতে বলছে, কেমন, এটা হচ্ছে পি যোগ, ওটা পি যোগের গঠন তাপ আমাকে বের করতে বলছে। তাহলে এটা কত হয়, মাইনাস,
H0 C2H6 সমান কত, এটা এদিকে এসে গেলে -76 একক দিতে হবে, আর অ্যান্সারে আলাদা করে লিখতে হবে, ফুল মার্কস পেয়ে যাবে। এখানে স্যার দেখবে বিক্রিয়াটা ঠিকমতো লিখছো কিনা, ঠিক আছে। এরপর লাস্টে অ্যান্সারটা ঠিকমতো আছে কিনা। বুঝছো, এটার গঠনটা দেয়া ছিল, এটার গঠনটা দেয়া ছিল না, এটা আমরা বের করে নিয়েছি। একটা হচ্ছে C2H6 আর একটা হচ্ছে C2O4। তাহলে জ্বালানি হিসেবে কোনটি উৎকৃষ্ট, এটা পারবা নাকি পারবা না? এটা আমি HW দিয়ে দিচ্ছি, এটুক করবা। ঘ নাম্বারটা সবাই জমা দিবে কিসে, ক্যামশিফো স্টুডেন্টস গ্রুপে। যদি না পারো টেলিগ্রাম চ্যানেলে আমাদেরকে জানাবা, বা ফেসবুক গ্রুপে ডিরেক্টলি আমাদের জানাবা, ক্যামশিফো স্টুডেন্টস গ্রুপে, ঠিক আছে। একদম ইজি। ঘ নাম্বারটা তোমাদের জন্য HW, কোনটি উৎকৃষ্ট জ্বালানি। আরেকটা প্রবলেম করব নাকি আজকে এনার্জি কমে গেছে? ঠিক আছে, তো আজকেরটা এটুকু রেখে দিচ্ছি, নেক্সট দিন তাহলে শুরু করব আরেকটা ম্যাথ করে, আরেকটা সিকিউ করব, এরপর আরেকটা টাইপ করব, এরপর ওই টাইপের সিকিউ করব, ঠিক আছে। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আগামী ক্লাসটাও তোমরা দ্রুত পেয়ে যাবে। আমি হয়তো আজকে রেকর্ড করে ফেলবো বা কালকে রেকর্ড করব।